আই বা ওয়ের পর নরমালি শ্যাল বসে, বাকি সব ক্ষেত্রে উইল বসে। তাহলে সিম্পল ফিউচার টেন্সে শ্যাল বা উইল বসে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এটা হচ্ছে সিম্পল। এটা কোশ্চেন করতে গেলে আমরা জানি কোশ্চেন বা যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়, অনেক সময় আসে কোশ্চেন বানাতে বলে যে কোনটা ঠিক। খুব সহজ কোশ্চেন হলে হতে পারে, তোমার কাছে সব ধরনের কনসেপ্ট রাখতে হবে। কোশ্চেন বানাতে গেলে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন হতে পারে, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এইসব দিয়ে। অথবা কোনো অক্সিলিয়ারি ভার্ব, যে কোনো অক্সিলিয়ারি ভার্ব শুরুতে বসে কোশ্চেন হয়, শ্যাল আই গো। যেমন তোমাদের একটা পরীক্ষাতে আসে যেটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। কোশ্চেন বলতে গিয়ে এটা একটু বলে রাখি, কোশ্চেন ট্যাগ এর কনসেপ্টটা। কোশ্চেন ট্যাগ জিনিসটা কি? যেমন ধরো এখানে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এখানে তারপর ধরো ড্যাশ দেওয়া আছে, এখানে কি বসবে, এরকম কোশ্চেন মার্ক দেওয়া আছে, তারপর চারটে অপশন দিয়ে দিল। ঠিক আছে, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, তারপর ড্যাশ দেওয়া আছে, অপশন দেওয়া আছে ধরো এরকম। এখানে ধরো কোশ্চেন যদি হয় তাহলে হ্যাভটা শুরুতে হয়ে যাবে। এবং এটা সিস্টেম হচ্ছে এদিকটা যদি পজিটিভ থাকে, পজিটিভ যদি থাকে মানে কি সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, হ্যাঁ বাচক হয়, তাহলে এদিকটা হবে না বাচক, নেগেটিভ। আর এদিকটা যদি নেগেটিভ হয়, এদিকটা যদি নেগেটিভ হয়, এদিকটা পজিটিভ হবে। ঠিক আছে, এদিকটা যদি পজিটিভ হয় তাহলে এদিকটা নেগেটিভ হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এদিকটা কি আছে? পজিটিভ আছে। তাহলে এদিকটা কেমন লিখবো আমরা? এখানে লিখবো হ্যাভ নট আই, এরকম লিখতে হবে। তাহলে হ্যাভ এর সাথে একটা নট বসে যাবে, তারপর আই বসবে। হি ডাজ নট বা হি ডাজ নট গো বা হি ডাজ নট গো দেয়ার। তাহলে ধরো এখানে কমা দেওয়া আছে, এদিকে আমরা কি লিখবো? ডাজ হি। এদিকটা যদি নট থাকে এদিকটা পজিটিভ হবে, এদিকটা যদি পজিটিভ থাকে এদিকটা নেগেটিভ হবে। তাহলে শর্ট ফর্ম গুলো জানতে হবে। যেমন ধরো হি, লিখছি ধরো উই ওয়ার গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছিলাম, এটাকে বললে কি হবে? উড নট উই, আমরা কি যাচ্ছিলাম না। ওয়ার নটটাকে শর্টে এরকম লেখা হয়। ঠিক আছে, তাহলে কিছু কন্ট্রাকশন ফর্ম যেগুলো শর্ট সংক্ষিপ্ত আকার, নট যোগ করে কিছু যেমন সংক্ষিপ্ত আকার আছে, যেমন ধরো আই থেকে আর নটটা ইউজ হয় এরকম। তাহলে এই কন্ট্রাকশন ফর্ম গুলো একটু জানতে হবে তখন। তাহলে আমি কোশ্চেন ট্যাগের কনসেপ্ট কি বললাম, যে একদিকে পজিটিভ হলে একদিকে নেগেটিভ হবে, একদিকে নেগেটিভ হলে একদিকে পজিটিভ হবে, এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ। এই ধরনের যদি পরীক্ষায় দেখতে পাও তাহলে এটা বুঝে যাবে, এই পজিটিভ নেগেটিভ দিয়ে তুমি করে দিতে পারবে। হয়তো অপশন ডিফিকাল্ট হলে প্রত্যেকটা নেগেটিভ দিয়ে দিবে, তখন তোমাকে দেখতে হবে যে কোশ্চেন করতে গেলে যে মেন ভার্ব আছে, সেই যে অক্সিলারি ভার্ব আছে সেটাই সাবজেক্টে এখানে আসবে, এবং তার সাথে নট যোগ হবে, এবং যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এখানে বসতে হবে, আর কিছু হবে না। ঠিক আছে? তাহলে সবসময় কোশ্চেন করতে গেলে অক্সিলারি ভার্বকে সামনে আনতে হয়, অথবা কোনো WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন হতে পারে। কোশ্চেন দু ধরনের হয়, একটা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন হয়, আর একটা নর্মাল অক্সিলারি বা হেল্পিং ভার্ব শুরুতে এনে সামনে এনে কোশ্চেন হয়। ঠিক আছে, যেখানে ধরো অক্সিলারি ভার্ব নেই সেখানে তখন ডু বা ডাজ বা ডিড কে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন ট্যাগ জিনিসটাও মাথায় রাখবে। সেন্ট্রালের পরীক্ষায় কিছু পরীক্ষাতে সাধারণত দেখা যায়। ঠিক আছে, কিছু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন ট্যাগ পরীক্ষাতে আসে। এই হচ্ছে সিম্পল টেন্স। কন্টিনিউয়াস টেন্স তো তোমরা জানো। একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল দাও তো। হ্যাঁ, আমি একটু লাইভ ক্লাসে আছি। ঠিক আছে, হ্যাঁ, কোথায় আছো? আচ্ছা, আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং, আচ্ছা, আই এম রিডিং
এভরিডে, এভরিডে, হ্যাঁ, আই এম রিডিং এভরিডে। দেখো এখানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে। এই ধরনের তিন ধরনের তোমার অক্সিলিয়ারি সিম্পল প্রেজেন্ট টেন্সে বসে থাকে। আর পাস্ট টেন্স হলে কি হবে, ওয়াজ অথবা ওয়্যার, আর বেশি কিছু না। কন্টিনিউয়াস মানে মনে রাখবে যে ভার্বের সাথে আইএনজি বসবে, মেন ভার্বের সাথে আইএনজি বসবে, সব সময় মেন ভার্বের সাথে আইএনজি বসবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মেন ভার্বের সাথে আইএনজিটা ম্যান্ডেটরি। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্বের সাথে আইএনজি বসে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হলেও কি হতে পারতো, শ্যাল বা উইলের পরে একটা বি হবে এবং তারপর রিডিং যে মেন ভার্বটা তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে খুব সহজ। আর মেন যেটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সব থেকে বেশি এই পারফেক্ট টেন্সটা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এগুলো বেশি পরীক্ষা আসে। ফিউচার পারফেক্ট আরেক ধরনের দেখাচ্ছিলাম, দেখবে কন্ডিশনাল সেন্টেন্স, কিছু কন্ডিশনাল সেন্টেন্স আছে এবং ওটা হ্যাঁ, পারফেক্ট টেন্স মানে সব সময় ভার্বের থার্ড ফর্ম হবে, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর ফিউচার হোক, ভার্বের থার্ড ফর্মটা ম্যান্ডেটরি। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ বা হ্যাজ, পাস্ট পারফেক্ট মানে হ্যাড, ফিউচার পারফেক্ট মানে উইল এর পর একটা হ্যাভ বসবে। দে উইল হ্যাভ শিফটেড দেয়ার নিউ হাউস, নতুন একটা বাড়ি বানানো হয়েছে, তাহলে আমরা এরকম লিখতে পারি দে উইল হ্যাভ শিফটেড দেয়ার নিউ হাউস, দে উইল হ্যাভ শিফটেড দেয়ার নিউ হাউস। দেখো উইল এর পর একটা হ্যাভ বসছে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসছে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলে কি হতো, দে হ্যাভ শিফটেড, এটা কাজটা কমপ্লিট হয়ে গেছে। ফিউচার পারফেক্ট মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানে দে হ্যাভ শিফটেড দেয়ার হাউস বা নিউ হাউস, এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, দে হ্যাভ শিফটেড, তারা শিফট করে গেছে জাস্ট, এখনো সেটা পাস্ট হয়নি, হয়তো কালকে করেছে বা আজকে করলো, এরকম হতে পারে। তাহলে দে হ্যাভ শিফটেড কথাটার মানে কি, প্রেজেন্ট পারফেক্ট মানে জাস্ট কমপ্লিটেড অ্যাকশন, জাস্ট কমপ্লিটেড অ্যাকশন। একসাথে বলছি তো তোমাদের অনেকের অসুবিধা হতে পারে, কিন্তু আবার কিছু ক্লাস আছে আমি দেবো, বাড়িতে করবে, বুঝে যাবে। জাস্ট কমপ্লিটেড অ্যাকশন, জাস্ট কমপ্লিটেড অ্যাকশন, দ্য রেজাল্ট ইজ নট পাস্ট, রেজাল্ট এখনো পাস্ট হয়নি। রিলেশন টু দ্য প্রেজেন্ট, প্রেজেন্টের সাথে একটা রিলেশন থাকবে, এখনো সেটা পাস্ট হয়নি। এই ধরনের টেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। আর পাস্ট পারফেক্ট হলে কি হবে, পাস্ট পারফেক্ট হলে কি হবে, পাস্ট পারফেক্ট মানে অলরেডি পাস্টে ঘটেছে ঘটনাটা এবং কমপ্লিটেড হয়ে গেছে। যেমন ধরো দে হ্যাড শিফটেড, ওখানে দে হ্যাড শিফটেড হতো, ওখানে হ্যাভ বা হ্যাজ মানে মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ মানে মুখস্থ রেখে দেবে সব দিনের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স, এটা সব দিন মনে রাখতে হবে। দে হ্যাড শিফটেড, অলরেডি তারা অনেক আগেই শিফট করে গেছে। আর উইল হ্যাভ শিফটেড মানে ধরো আগামী এক বছরের মধ্যে, বাই ওয়ান ইয়ার, বাই দ্য টাইম বা বাই ওয়ান ইয়ার, এক বছরের মধ্যে তারা শিফট করবে, তখন আমরা ফিউচার পারফেক্ট করব। শিফট করে গেছে অলরেডি, দে শিফটেড দেয়ার নিউ হাউস, বা দে অলরেডি শিফটেড, দে হ্যাভ অলরেডি, এখানে আরেকটা অ্যাডভার্ব আমরা বসাতে পারি অলরেডি, এই অলরেডি অ্যাডভার্বটা প্রেজেন্ট পারফেক্টে বসে থাকে। দে হ্যাভ অলরেডি শিফটেড দেয়ার নিউ হাউস, তারা অলরেডি সে নতুন বাড়িতে তারা চলে গেছে, কাজটা শেষ হয়ে গেছে, কমপ্লিটেড অ্যাকশন, এখনো পাস্ট হয়নি। রিলেশন টু দ্য প্রেজেন্ট, এখনো প্রেজেন্টের সাথে রিলেশন আছে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টে প্রেজেন্টের সাথে কোনো রিলেশন থাকবে না, অলরেডি কমপ্লিটেড দ্য টাস্ক, দেয়ার ইজ নো রিলেশন টু দ্য প্রেজেন্ট, রেজাল্ট ইজ অলসো পাস্ট। এখানে রেজাল্টটা দেখো পাস্ট হয়নি, কিন্তু এখানে রেজাল্ট হয়ে গেছে পাস্ট, অনেক আগেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, প্রেজেন্টের সাথে নো রিলেশন
এবং সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং নরমালি হ্যাড বসে থাকে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসে থাকে। আর ফিউচার পারফেক্ট মানে কি বললাম, যে কাজটি কিছু সময় ধরে চলবে এবং একটা সময় গিয়ে শেষ হবে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাড, আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ। উইল এর পর একটা হ্যাভ বসবে, তারপর মেন ভার্বে থার্ড ফর্ম বসবে। এই হচ্ছে পারফেক্ট টেন্স, তিনটে পারফেক্ট টেন্স। এরপর হচ্ছে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বলো তো একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। হ্যাঁ, দেখো আমি একটা দুটো এক্সাম্পল বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, হ্যাভ বা হ্যাজ এর পর একটা বিন আসবে। সাফারিং ফ্রম ফিভার, ধরো 7 দিন ধরে জ্বরে ভুগছে, ফর 7 days। এখানে মনে রাখবে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে ফর আর একটা সিন্স। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে। এখানে দুটো প্রিপোজিশন বসছে, এখানে একটা বসছে একটা ফর। লিখে রাখবে ফরটা কখন বসে আর সিন্সটা কখন বসে। দেখো ফরটা আমি বলছি যে পিরিয়ড অফ টাইম, এক্সাম্পল লিখবে, এটা লিখে রাখো, এটা খুব কাজে লাগবে তোমাদের। ফর আর সিন্সটা কখন কোথায় বসে। এই দুটো প্রিপোজিশনকে দেখে বুঝে যাবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর আর সিন্স, ফর কোথায় বসে, সিন্স কোথায় বসে। এই দিকটা দেখো মুছে দিচ্ছি। দেখো ফরটা কি বললাম, ফর এরকম বসবে, ফর লাস্ট 2 ইয়ার্স, 2 বছর ধরে, লাস্ট 2 ইয়ার্স। এখানে দেখো লাস্ট 7 days, এখানে লাস্ট 7 দিন ধরে, ঠিক আছে, লাস্ট লাস্ট 3 উইকস, এইরকম হবে। ফরটা একটা পিরিয়ড অফ টাইম, সময় ধরে বোঝাবে, দুটোই সময় ধরে বোঝাবে, কিন্তু সময়টা একটা পিরিয়ড, একটা সময় সীমা থাকে, পিরিয়ড অফ টাইম। আর পয়েন্ট অফ টাইমটা কিরকম, এখানে দেখো মর্নিং, সকাল থেকে, এক্সাক্ট টাইমটা বলছে না, বা এক্সাক্ট তোমার আহ একটা পয়েন্ট, সকাল মর্নিংটা একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। এই ধরনের কয়েকটা এক্সাম্পল আমি তোমাকে দিচ্ছি। যেমন ধরো সিন্সটা কোথায় বসে, সিন্স সিন্স কোথায় কোথায় বসে লিখে রাখো। সিন্সটা বসে সানডে, কোন একটা ডে, সানডে, মন্ডে, এই ধরনের ডে বোঝাতে। তারপর তোমার বসে থাকে কোন একটা পার্টিকুলার ডেট, ধরো ফ্রম 7th মে, সিন্স 7th মে, এটা হতে পারে। তারপর তোমার বসতে পারে সিন্সটা কোন একটা ইয়ার, 2018, ইয়ার বোঝাতে, কোন একটা ইয়ার বোঝাতে বসে থাকে। ফ্রম 7 o'clock, একটা টাইম বোঝাতে, পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, 7 o'clock, 7টা থেকে 7 o'clock বোঝাতে পারে। কোনো ক্যালেন্ডারের ডেট বোঝাতে পারে, কোনো ক্যালেন্ডারের ইয়ার বোঝাতে পারে, ঠিক আছে, কোনো পার্টিকুলার টাইম বোঝাতে পারে, কোন একটা ডে বোঝাতে পারে, বুঝা গেছে। এছাড়াও আরেক দুটো লিখে রাখো, ধরো চাইল্ডহুড, শিশু শৈশব কাল থেকেই, সিন্স চাইল্ডহুড, চাইল্ডহুড থেকে হিজ ভ্যারিয়ান্ট বা হি হ্যাজ বিন, বা কি বলতে পারি আমরা, সিন্স চাইল্ডহুড, ছোটবেলা থেকে, এই ধরনের যদি বোঝায়। ধরো হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2018, 2018 সাল থেকে সে এখানে কাজ করছে,
সিন্স 2018 কোন একটা ইয়ার বোঝাবে, কোন একটা ডেট বোঝাবে, কোন একটা মান্থ বোঝাতে পারে। সিন্স তোমার জানুয়ারি বললাম, ধরো সিন্স জানুয়ারি, কোন একটা মান্থ বোঝাতেও কিন্তু বসে থাকে, কোন একটা মান্থ বোঝাতেও বসে থাকে। তাহলে এরকম বোঝাতে হয় সকাল, পার্ট অফ দ্য কোন একটা ডে, ধরো মর্নিং, পার্ট অফ দ্য ডে, মর্নিং, এই ধরনের জিনিস বোঝাতে সিন্স বসে থাকে। আর ফরটা হচ্ছে এরকম, ফর লাস্ট ইয়ার, লাস্ট 7 days, লাস্ট উইকস, আর কিছু আছে এরকম, আর সেরকম কিছু নেই। ফর 1 hour, ফরটা কোথায় বসে? 1 hour। 1 hour এরকম বোঝাতেও কিন্তু এই ফরটা বসে থাকে। তাহলে এই দুটো প্রিপোজিশন আমি বললাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে থাকে, যে 7 দিন ধরে কেউ জ্বরে ভুগছে, হি হ্যাজ বিন, হ্যাভ বা হ্যাজ মানে দেখো টেন্স মুখস্থ করতে হবে না, হ্যাভ বা হ্যাজ মানে কি মনে রাখতে বলেছি? প্রেজেন্ট পারফেক্ট। আর আইএনজি মানে কন্টিনিউয়াস, তাহলে টেন্সটা কি হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এই ফরটা দেখেও বোঝা যাবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানেও সে একই রকম ভাবে একটা টাইম ডিউরেশন বোঝাচ্ছে, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, সেজন্য আমরা সিন্স করলাম, সিন্স করলাম, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছি তার জন্য সিন্স করলাম। হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট হলে কি হতো? এখানে হ্যাড হয়ে, শুধুমাত্র একটু জায়গা চেঞ্জ, হ্যাভ বা হ্যাজ এর জায়গায় হ্যাড, আর কিচ্ছু চেঞ্জ নেই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব কম ইউজ হয় সেন্টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাল বা উইল এর পর একটা হ্যাভ বসবে, যেমন ফিউচার পারফেক্ট হচ্ছিল উইল হ্যাভ, তারপর একটা বিন আসবে, তারপর মেন ভার্ব উইথ আইএনজি, স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা অত বেশি লাগে না। তোমরা এরপরে এক্সারসাইজে এসো, যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে শেষের দিকের গুলো আশা করি করতে পেরেছো অনেকেই। আগের দিনে যেগুলো করিয়েছিলাম সেম লাইক এক্সারসাইজ আছে, আগের দিন যেগুলো করিয়েছিলাম শেষের এক্সারসাইজ গুলো একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, তারপর প্রথমের দিকের গুলোই আসবে। দেখো লাস্ট 25 কোশ্চেন্স। বাই দ্য টাইম উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন, বলো যখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম, বাই দ্য টাইম উই রিচড দ্য স্টেশন, রিচড, RESCHED, রিচড দ্য স্টেশন। দেখো এদিকে যে মেন ভার্ব আছে রিচড, এটা কোন টেন্সে আছে? সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্সে আছে, তার মানে ওই দিকের পার্টটাও নিশ্চয়ই পাস্টেরই কিছু হবে, ওই দিকটা আর প্রেজেন্ট হবে না, বুঝা গেছে? এরপর দেখো অলরেডি এই ভার্বটা, অ্যাডভার্বটা আমি বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট এইগুলোতে বসে থাকে। অলরেডি ট্রেনটা চলে গেছিল, আমরা স্টেশনে পৌঁছেছিলাম আর ট্রেনটা চলে গেছিল, কোন কাজটা আগে ঘটছে? ডবল অ্যাকশন, দুটো কাজ। আমি বলেছিলাম দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা হবে পরে সেটা সিম্পল পাস্ট। তাহলে অলরেডি একটা সিম্পল পাস্ট দেওয়া আছে, তাহলে ওদিকটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে ন্যাচারালি। ঠিক বললাম? আরেকবার বলছি, পাস্টের এই দুটি ঘটনা, যে ঘটনাটি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে ঘটনাটি পরে ঘটবে সেটা হবে সিম্পল পাস্ট। পাস্টের এই দুটো কাজ পাস্টেই ঘটেছে, যে কাজটি আগে ঘটবে পাস্টে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে সিম্পল পাস্ট। এখানে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর আমরা পৌঁছেছিলাম, কোনটা আগে ঘটেছে? ট্রেনটা আগে চলে গেছে, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর আমরা পরে পৌঁছাচ্ছি যেটা অলরেডি দেওয়া আছে সিম্পল পাস্টে দেওয়া আছে। দেখো উই রিচ দ্য স্টেশন, তাহলে পরের পার্টটা হবে হ্যাড অলরেডি লেফট, তাহলে ওই দিকটা কি হলো? হ্যাড হলো অলরেডি, আর লিভের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম লেফট। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? এটা খুব ভালো করে মনে রাখবে, যদি টেন্স থেকে একটি কোশ্চেন থাকে তাহলে কিন্তু এই ধরনের পাস্ট পারফেক্ট হওয়ার চান্সটা বেশি থাকে, খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো তারপরের কোশ্চেন, হি ড্যাশ ইন কলকাতা সিন্স 2018,
একটু আগেই বললাম বাবা কোন টেন্সে হয়, ফর সিন্স কোন টেন্সে বসে। এখানে কিন্তু এরকম হবে না, এখানে হি হ্যাজ লিভড হবে। সিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ লিভড in Kolkata since 2018. Question number 3. When I entered the room, যখন আমি রুমে প্রবেশ করেছিলাম, they dash dinner. they এখানে একটু অন্যরকম হবে, they were having dinner. they were having dinner. কেন হলো বলছি, দেখো when I entered the room কোন টেন্সে লেখা আছে, এই জিনিসটা লিখে রাখবে যে when এর পর আমি বলেছিলাম একটা সিম্পল পাস্ট হতে পারে, আরেকটা কি হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে এই রুলসটা একটু মাথায় রাখবে, কাজে লাগবে কোনো জায়গাতে। একটা সিম্পল পাস্ট ফর্মে হয় when থাকলে, আরেকটা পাস্ট কন্টিনিউয়াস হয়। আর while দিয়ে স্টার্ট হলে, কোন সেন্টেন্স যদি while দিয়ে স্টার্ট হয়, তাহলে দুটোই পাস্ট কন্টিনিউয়াস হওয়ার চান্স থাকে। দুটোই পাস্ট কন্টিনিউয়াস হওয়ার, দুটো পার্টেই পাস্ট কন্টিনিউয়াস হওয়ার চান্স থাকে। তাহলে while দিয়ে যদি স্টার্ট হয় দুটোই পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আর when দিয়ে স্টার্ট হলে একটা সিম্পল পাস্ট আর একটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। যাদের লেখা নেই লিখে নেবে। তাহলে when দিয়ে আর while দিয়ে দুটো জিনিস বললাম, একটা when থাকলে দেখো এখানে when I entered the room, যখন আমি রুমে প্রবেশ করেছিলাম, বা ধরো তুমি আগের দিন ক্লাস করে যখন বাড়ি গেলে, when you entered the room বা when you entered your house your mother was cooking, তখন তোমার মা রান্না করছিলেন। তাহলে কি হবে, দুটো ঘটনায় পাস্টের। তুমি যখন আগের দিন বাড়িতে গিয়েছিলে তখন রান্না করছিল, তাহলে রান্না করাটা তখন কন্টিনিউয়াস। আর তুমি তখন অলরেডি যখন গেছিলে, তাহলে ওটা পাস্ট। তাহলে ওই জন্য হলো when you entered your house your mother was cooking। তাহলে কি বললাম, when দিয়ে থাকলে একটা সিম্পল পাস্ট হবে আর একটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর while দিয়ে থাকলে দুটোই পাস্ট কন্টিনিউয়াস হওয়া থাকবে। যেমন while he was রিডিং, যখন সে পড়ছিল, আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। while মানে যখন, যখন সে দেখছিল তখন সে দুটো কাজে কন্টিনিউ হবে। while থাকলে দুটো কাজেই কন্টিনিউ হবে, when থাকলে একটা কন্টিনিউ হবে, একটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, যেমন ধরো তুমি বাড়িতে পৌঁছে গেছো আর তোমার মা রান্না করছে, তাহলে একটা হয়ে গেছে আর একটা কন্টিনিউ চলছে। সেই জন্য বললাম when এর পর একটা সিম্পল পাস্ট হবে আর একটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর while থাকলে দুটোই কন্টিনিউ অ্যাকশন হবে। ঠিক আছে, এবং পাস্টের কন্টিনিউ অ্যাকশন বলেই পাস্ট কন্টিনিউয়াস। ইজি ব্যাপার, বোঝা গেছে। তাহলে when I entered the room they were having dinner, তারা তখন ডিনার করছিল। হ্যাভ আছে তো ওটা, ওই জন্য ভার্বটার আইএনজি হয়ে গেল, they were having হয়ে গেল। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, সি ড্যাশ দ্য লেটার বিফোর আই অ্যারাইভড। তাহলে যখন আমরা পৌঁছেছিলাম, বিফোর আই অ্যারাইভড, দেখো আমি দুটো জিনিস আগের ক্লাসেও বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি যারা প্রথম করছো। এখানে দেখো বিফোর বলে একটা আছে, বিফোর মানে আগে। দেখো বিফোর আর আফটার এই ধরনের দুটো ওয়ার্ড আছে। হ্যাঁ, এরপর বিফোর মানে আগে, তার মানে পাস্ট পারফেক্টটা বিফোর এর আগে বসবে। ঠিক আছে, পাস্ট পারফেক্টটা বিফোর এর আগে বসবে, আর বিফোর এর পরে সিম্পল পাস্টটা বসবে। ঠিক আছে, আফটার মানে পরে, তাহলে পাস্ট পারফেক্টটা পরে বসবে, এইভাবে মনে রাখবে, পাস্ট পারফেক্টটা পরে বসবে আর শুরুতে সিম্পল পাস্টটা বসবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে বিফোর আর আফটার দুটো জিনিস, বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট আগে বসছে, আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট পরে বসছে। এবং এই ধরনের সেন্টেন্সে এই বিফোর আফটার এই কনজাংশন গুলো ইউজ হয়েছে, কনজাংশন বলবো না, এগুলো প্রিপোজিশনে ঘটে। এইগুলো কখন ইউজ হয়, এগুলো বেসিক্যালি দুটো অ্যাকশন থাকতে বোঝায়, আগে এটা ঘটছে তারপর আরেকটা ঘটছে, দুটো অ্যাকশন বোঝাতে এই ধরনের এইগুলো ইউজ হয়। যেমন যখন দুটো অ্যাকশন থাকবে, ডাবল অ্যাকশন মানে একটা সিম্পল পাস্ট হলে একটা পাস্ট পারফেক্ট হয়, এটা আমরা জানি। তাহলে একটা হয়ে গেছে, দেখো এখানে দেওয়াই আছে অলরেডি, সিম্পল পাস্ট দেখো আছে বিফোর আই অ্যারাইভ, তাহলে বিফোর এর আগে কি বসবে, হ্যাড বসবে।
she had written the letter, আমি পৌঁছানোর আগে তার লেখাটা কমপ্লিট হয়ে গেছিল। তাহলে আমি পৌঁছালাম তখন কাজটা অলরেডি কমপ্লিটেড, তার জন্যই ওটা হয়ে গেল একটা সিম্পল পাস্ট আর একটা পাস্ট পারফেক্ট। দেখো লেটার লেখাটা আগে হয়েছে বেসি পাস্ট, আমি পৌঁছানোটা বেসি পাস্ট নয়, আমি পরে পৌঁছালাম। অ্যারাইভটা সেই জন্য দেখো সিম্পল পাস্ট লেখা আছে, বোঝা যাচ্ছে? কোন রকম একটু ডাউট থাকলে বলতে হবে, না বুঝে একটু পড়া চলবে না, কনসেপ্ট নিয়ে পড়তে হবে, তাহলে মনে থাকবে। দেখো অ্যারাইভড মানে কি পৌঁছেছিল, বাড়িতে পৌঁছেছে, আর তার লেটার লেখাটা হয়ে গেছে, দুটো কাজ। দেয়ার আর টু অ্যাকশন, দুটো অ্যাকশনের মধ্যে যেটা বেশি আগে হবে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটছে সেটা হবে সিম্পল পাস্ট। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। এটা দেখো শুরু হচ্ছে ইফ দিয়ে, আমি মনে রাখতে বলছি যে ইফ দিয়ে শুরু হলে সেই সেন্টেন্স গুলোকে কি বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ক্লজ দিয়ে শুরু হলে সেই সেন্টেন্স কে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই কন্ডিশনাল সেন্টেন্স সব সময় স্টার্টিং হয় ইফ দিয়ে। ইফ ক্লজ দিয়ে শুরু হবে কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই কন্ডিশনাল সেন্টেন্সে ইফ এর পর এখানে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। এই কন্ডিশনাল সেন্টেন্স 4 রকমের আছে, কন্ডিশনাল সেন্টেন্স 4 রকমের আছে, লিখেছিলে আগের দিন তোমরা? লিখে আছে? তোমার আছে, তোমাদের নেই কন্ডিশনাল সেন্টেন্স? দেখো কন্ডিশনাল সেন্টেন্স 4 রকমের হয়, আগে এটা লিখেই নাও, যদি ভালো করে আরেকবার বলে দিচ্ছি তাড়াতাড়ি করে। কন্ডিশনাল সেন্টেন্স 4 রকমের, প্রথমে হচ্ছে জিরো কন্ডিশনাল, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড আর থার্ড। এই 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স হয়। জিরো কন্ডিশনাল এরকম হবে, ইফ উই, এক্সাম্পল না লিখলে বুঝতে পারবে না, ইফ উই ইট দ্য আইস ইট মেল্টস, ইফ উই হিট দ্য আইস ইট মেল্টস। দেখো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তুমি এখনো যদি আইসে দাও, হিট দাও, তাহলে সেটা গলে যাবে, 5 মাস পরে দিলেও গলে যাবে। তাহলে এটাও প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, এটাও সিম্পল প্রেজেন্ট। তাহলে জিরো কন্ডিশনালের স্ট্রাকচার কি রকম? দুদিকটাই সিম্পল প্রেজেন্ট হবে, যে ঘটনাগুলো এখনো হয় পরেও হবে, এই ধরনের ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল বলবো, দুটোই প্রেজেন্ট টেন্সে বসবে। কিছু কন্ডিশনাল আছে যেটা ফার্স্ট কন্ডিশনাল, যদি তুমি পড়ো, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি হার্ড স্টাডি করো, ভালো করে পড়ো, ইউ উইল অ্যাচিভ সাকসেস, ইউ উইল অ্যাচিভ সামথিং, তুমি অবশ্যই কিছু অর্জন করবে। তখন এখানে দেখো সিম্পল প্রেজেন্ট, এদিকে সিম্পল ফিউচার হচ্ছে। ইফ ইউ কাম হিয়ার, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে এদিকটা সিম্পল প্রেজেন্ট হলে এদিকটা সিম্পল ফিউচার হয়। তাহলে সিম্পল প্রেজেন্টের সাথে সিম্পল ফিউচার থাকছে কন্ডিশনাল সেন্টেন্স, যেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে কি বললাম আবার বলছি, জিরো কন্ডিশনালে দুদিকটাই সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ফার্স্ট কন্ডিশনালে একদিকটা সিম্পল প্রেজেন্ট, একদিকটা সিম্পল ফিউচার। এটা খুব ভালো করে মুখস্থ রাখবে, সিম্পল প্রেজেন্ট, এদিকটা সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার। এরপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে কিরকম হয়? ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, এটা বাস্তবে সম্ভব নয়, আমি যদি তুমি হতাম, এটা বাস্তবে সম্ভব নয়। দেখো আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়ার ইউ, আই উড নট মেক সাচ মিস্টেকস, আমি তাহলে এই ভুলগুলো করতাম না। আই উড নট মেক সাচ মিস্টেকস। আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, আই উড নট, ইফ আই ওয়ার এ বার্ড, আই উড নট ফ্লাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। যদি আমি পাখি হতাম, ধরো নট নাও হতে পারে, যেমন ধরো ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। নটটা নাও থাকতে পারে কোনো জায়গাতে, ঠিক আছে? আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এরকম হতে পারে। তাহলে একদিকটা সিম্পল পাস্ট হচ্ছে, আর একদিকটাতে উড বসছে। তাহলে সিম্পল পাস্ট, ইফ এর পর যদি সিম্পল পাস্ট থাকে, এদিকে উড হবে, মুখস্থ।
কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে যাতে করে তুমি ইজিলি সেটা কনফার্ম করে আসতে পারো। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালটা কি রকম? থার্ড কন্ডিশনালটা হচ্ছে আরো সহজ। ইফ ইফ ইউ স্টাডিড, ইফ ইউ হ্যাড স্টাডি হার্ড, ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি পড়তে, ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম। ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি পড়া করতে। দেখো হ্যাড স্টাডিড পাস্টে যদি কাজটা করতো, পাস্টের ঘটনা যদি করতো, যদি পড়তো, তাহলে তুমি কি করতে পারতে? পাস করতে পারতে। তাহলে পাস্ট পারফেক্ট মানে হ্যাড যদি থাকে তাহলে এদিকটা কি হবে? উড হ্যাভ। শুধু যদি ওয়ার থাকে বা পাস্ট টেন্সে থাকে তাহলে এদিকে উড হচ্ছে, আর হ্যাড থাকলে উড হ্যাভ হচ্ছে। আরেকটা জিনিস মনে করিয়ে দিই, নর্মালি মোডাল ভার্বের পর প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব বসে, কিন্তু এখানে পাস্ট হবে। মোডাল ভার্বের সাথে যদি হ্যাভ থাকে, যেমন ধরো হি উড হ্যাভ ফলোড দ্য রুলস, হি উড হ্যাভ ফলোড দ্য রুলস, তাকে রুলস গুলো ফলো করতে হবে বাধ্যতামূলক, যেটা ও আগে করেনি। দ্য প্রিন্সিপাল ওয়ার্নড হিম, ওয়ার্নিং দিয়েছিল, বা প্রিন্সিপাল ওয়ার্নস হিম, প্রিন্সিপাল তাকে ওয়ার্নিং দিল, সতর্কতা দিল যে রুলসটাকে মেনটেন করতে। তার মানে তোমাকে অনেকদিন ধরে প্রিন্সিপাল বলছে, তুমি কথাটা শোনোনি, এখন তোমার কাছে কোনো অপশন নেই, তখন সেই রকম ক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, শ্যাল হ্যাভ হয় না, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, এগুলোর পর একটা হ্যাভ বসবে, এবং যখনই হ্যাভটা বসে গেল তারপর ভার্বের থার্ড ফর্ম বসে। তাহলে এখানে আমরা থার্ড কন্ডিশনালে কি দেখলাম? উড হ্যাভ বসছে, মানে পাস্টে যে কাজটা করেনি, ও যদি পাস্টে পড়তো তাহলে পাস করতো। আছে ইফ ইউ স্টাডিড হার্ড, যদি তুমি পড়তে তাহলে ইউ উড হ্যাভ পাস। তাহলে এখানে হ্যাড থাকলে উড হ্যাভ হবে, নর্মালি পাস্ট টেন্স থাকলে উড হচ্ছে, এদিকটা সিম্পল প্রেজেন্ট হলে সিম্পল ফিউচার হচ্ছে, আরেকটা হচ্ছে দুটোই প্রেজেন্ট টেন্স হচ্ছে। এই চারটা ধরনের ইফ দিয়ে শুরু হলে এই চার রকমের পুরো ছকে পড়ে যাবে। যে কোনো ধরনের যদি কোয়েশ্চেন ইফ দিয়ে স্টার্ট হয় সেগুলো মনে রাখবে কন্ডিশনাল সেন্টেন্স হবে, এবং সেগুলো এইভাবে হয়ে যাবে সব। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন দেখো। ইফ ইট, তাহলে কি হলো? ইফ ইট বলো তো পাঁচেরটা তাহলে কি হবে? ইফ ইট রেন্স, আর এ আই এন এস হবে, এদিকটা সিম্পল প্রেজেন্ট, ওই দিকটা দেখো সিম্পল ফিউচার আছে, উই উইল স্টে। এটা ফার্স্ট কন্ডিশনাল, দেখো এদিকটাও সিম্পল প্রেজেন্ট, এদিকটা সিম্পল ফিউচার। ইফ ইউ কাম হিয়ার আই উইল গো, যদি তুমি এখানে আসো তাহলে আমি যাব, ফার্স্ট কন্ডিশনাল। সিক্স এরটা দেখো, আই ড্যাশ হিম ফর দ্য লাস্ট 5 years, আই হ্যাভ নোন হিম, তাকে আমরা জানি, আমি তাকে জানি, আই হ্যাভ নোন হিম ফর দ্য লাস্ট 5 years। তারপর হার্ডলি, হার্ডলির পর মনে রাখবে হ্যাড বসে, হার্ডলি হ্যাড দ্য বেল, তাহলে এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস জানো তোমরা, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড যদি বসে তারপরে ভার্বের কোন ফর্ম বসে? পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম, ওটা রিং, র্যাং, রাং হয়ে যাবে, আর ইউ এন জি হবে। তাহলে হার্ডলি হ্যাড দ্য বেল রাং, ফাইন্ড দ্য স্টুডেন্টস রাস্ট আউট। দেখো রাস্ট সব সময় করবে না, তখন আন্ডারলাইন করবে ভার্ব গুলোকে। দেখো রাস্ট আছে, রাস্টটা ভার্ব, দৌড়ে গেছিল বাইরে, রাস্ট আউট। তাহলে রাস্টটা যদি মেন ভার্ব হয় কোন টেন্সে আছে? সিম্পল পাস্টে আছে। তাহলে দুটো কাজের মধ্যে একটা যদি সিম্পল পাস্ট হয় তাহলে আরেকটা পাস্ট পারফেক্ট হবে। এটা দেখো একটা টেকনিক তোমাদের বলেছি। 2 নম্বর আরেকটা এখন কি মনে রাখতে বললাম, যে হার্ডলির পরে হ্যাড বসে। আরেকটা জিনিস বলে রাখছি, এই হার্ডলি, স্ক্যারসলি,
occasionally মানে হার্ডলি, বিশেষ করে হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি, SCARC, স্কেয়ারসলি, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। এগুলো কি বললাম, সব নেগেটিভ অর্থ আছে, নট বা নো এরকম মিনিংটা আছে। হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, এগুলো সব নেগেটিভ ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। এগুলো নেগেটিভ ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, এগুলো নেগেটিভ একটা মিনিং আছে। হি ড্যাশ হিজ হোমওয়ার্ক, তারপরের কোশ্চেন, হি ড্যাশ হিজ হোমওয়ার্ক বিফোর গোয়িং টু বেড ইয়েস্টারডে। He had finished করবে। দেখো ওইদিকটা ইয়েস্টারডে আছে মানে বুঝে গেলাম সিম্পল পাস্টে আছে, তাহলে এদিকটা পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্টেরই ঘটনা, যেটা পাস্ট হয়ে গেছে, সে কিন্তু কাজটা আগেই করে নিয়েছে, তারপর ঘুমাতে গেছে, তাহলে এটা আমাকে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে। বিফোর আছে দেখো আরেকটা জিনিস, বিফোর, তার মানে এটা পাস্ট পারফেক্ট করেছে। হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর গোয়িং টু বেড ইয়েস্টারডে। তারপরে তো সহজ, কি হবে, দ্য সান রাইজ হবে নাকি এস যোগ হবে? এস যোগ হবে, সান একটাই আছে, তার জন্য সিঙ্গুলার ভার্ব হচ্ছে রাইজেস। আচ্ছা 10 নম্বরটা বলো, 10। এটা ইয়ে করো, দে ওয়ার ওয়েটিং। দেখো একটা পাস্ট আছে, দেখো হোয়েন আছে, ওকে আমি কি বলেছি, ওইদিকে হোয়েন ইট স্টার্টেড, রেনিংটা কিন্তু ভার্ব নয় এখানে, স্টার্টেড দ্য ভার্ব। শেষের যে পার্টটা দেখো, হোয়েন ইট স্টার্টেড রেনিং, হোয়েন স্টার্টেড রেনিং, শেষটা দেখো। সবসময় এই ধরনের সেন্টেন্সে দুটো পার্ট ভালো করে পড়বে, এবং দুটো পার্ট পড়ার পরে দেখবে নেক্সট পার্টে যে ভার্বটা আছে, সেই ভার্বটা কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে, সেটা দেখলে, তারপর যদি কোনো মাঝে ধরো এই যে যেমন হোয়েন আছে, এই ধরনের কিছু অ্যাডভার্ব থাকতে পারে, বা এরকম কনজাংশন টাইপের জিনিস, হোয়েন, হোয়াইল, এই সব জিনিস থাকতে পারে, তাহলে সেই জিনিসগুলোকে অবজার্ভ করতে হবে। আর সাথে সাথে যে রিলেটেড পয়েন্ট ছোট ছোট বলছি আমি, সেগুলো একটু একটু মাথায় রাখবে, আস্তে আস্তে তোমার মধ্যে প্রোগ্রেস হবে, এবং তুমি ইজিলি সেই জিনিসগুলোকে ক্যাচ করতে পারবে। দেখো হোয়েন আছে মাঝে, আমি বলেছি হোয়েন থাকলে কি হয়, বিভিন্ন রুলস মাথায় রাখতে হবে, কোনটা কখন কাজে লাগবে আমিও জানি না, তুমিও জানি না, ঠিক আছে। ইংলিশ সব থেকে এক্সেপশনাল সাবজেক্ট, কোনো সময় কোনো রুলসে মানবে না, কিন্তু যতগুলো মনে রাখা যায় রাখতে হবে। তাহলে হোয়েন থাকলে আমি বলেছি একটা সিম্পল পাস্ট হয়, একটা পাস্ট কন্টিনিউয়াস হয়। পরের দিক পার্টটা দেখো, হোয়েন ইট স্টার্টেড রেনিং আছে, স্টার্টেড ওয়ার্ডটা কোন টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে। দেখো ইটের পর ইটটা হচ্ছে সাবজেক্ট যদি হয়, স্টার্টেডটা ইটের পরে আছে, এবং সেটা হচ্ছে সিম্পল পাস্টে আছে। রেনিংটা কিন্তু এখানে তোমার মেইন ভার্ব নয়, রেনিংটা এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে স্টার্টেডটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে ওদিকটা সিম্পল পাস্ট আছে, এদিকটা পাস্ট কন্টিনিউয়াস হবে। আমি তোমাকে এক্সাম্পল দিলাম, যখন তুমি বাড়ি গেছিলে আগের দিন, তখন রান্না করছিল তোমার মা, তাহলে কি, হোয়েন উই এন্টার্ড ইওর হাউস, ইয়েস, প্রিভিয়াস ডে ইওর মাদার ওয়াজ কুকিং, একটা সিম্পল পাস্ট আর একটা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। তাহলে এখানে কি হলো, হোয়েন দে ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, তারা বাসের জন্য অপেক্ষা করছিল যখন বৃষ্টি শুরু হয়ে গেছিল, ইট স্টার্টেড রেনিং, তাহলে বৃষ্টিটাও শুরু হয়েছে, তারা অপেক্ষা করছিল, দুটাই কন্টিনিউয়াস এখানে, ইট স্টার্টেড রেনিং। চলো বাকি যে 15টা আছে এটা করবে, আমি বাকিগুলো করতে পারবে, শুরুর দিকের গুলো আমি একটু বলে দিই, এরর্স যেগুলো আছে, হ্যাঁ। বাকি 15টা আমি পরের দিন একটু চেক করে নেবো কেমন করে আসছো, ওই ধরনেরই আছে, শেষের দিকের গুলো সহজ আছে।
সে প্রথম দিকে দেখো, প্রথমের যে এক্সারসাইজ গুলো আছে কোশ্চেন নাম্বার 1 থেকে দেখো, বাই দ্য টাইম উই গট আওয়ার টিকিটস এন্ড এন্টার দ্য সিনেমা থিয়েটার দ্য শো ওয়াজ অলরেডি বিগান। দেখো সব সময় তোমরা আসার সময় অনেক সময় এক দুদিন ওই ডাঙ্গার মোড়ে একটা দেখবে জেরক্স দোকান আছে, ওখান থেকে জেরক্সটা একটু কালেক্ট করে নিয়ে আসবে, আমি বলে দেবো। ওখান থেকে আসার সময় একটু নিয়ে নিলে, ধরো একটা দুটো পেজ ধরে থাকলো, তাহলে সামনে জেরক্সটা হাতে থাকলে কি হবে বলতো, অনেক সময় সুবিধা দেখে দেখে করতে, আন্ডারলাইন করলে। হ্যাঁ, এই ধরনের সেট গুলো একটা দুটো সেট। ট্রাফিক মানে উল্টা দিকে দেবে কালীমাতা জেরক্স, কালীমাতা জেরক্সে ধরো পাঠিয়ে দিলাম, ও বের করে জেরক্স করে দিয়ে দেবে। দেখো বাই দ্য টাইম উই গট আওয়ার টিকিটস, দেখো এখানে একটা ভার্ব, আমি সবসময় ভার্ব গুলোকে খুঁজতে বলছি। দেখো গট, উই এর পরে কি আছে, গট আছে, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, গট আওয়ার টিকিটস, যখন আমরা টিকিটটা পেয়েছিলাম। এবং তারপরে দেখো এন্ড এর পর কি আছে, এন্টার্ড আছে। দেখো একটা জিনিস আরো মাথায় রাখো, এই যে মাঝে যদি এন্ড থাকে, দুদিকে যে ভার্বটা হচ্ছে, দেখো ভার্বের সেকেন্ড ফর্মে আছে। মনে রাখবে মাঝে যদি কোনো কনজাংশন থাকে, তাহলে যদি দুদিকে নাউন থাকে সেটাও সেম ফর্ম হবে, দুদিকে যদি ভার্ব থাকে দুটোও সেম ফর্ম হবে। যদি কোনোটা আলাদা ফর্ম থাকে তাহলে মনে রাখবে ভুল আছে। কি বললাম, এই ধরনের যদি অ্যান্ড বা কনজাংশন থাকে, দুদিকে যদি নাউন থাকে সেটাও সেম হবে। ধরো এরকম যদি থাকে, দুদিকে দুটো নাউন আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দেখছি, দ্য কিং, দ্য কিং কনকার্ড, কনকার মানে অর্জন করা, হ্যাঁ, টাউন আফটার টাউন, একটা প্রিপোজিশন মাঝে বসেছে দেখো, আর দুদিকে দুটো নাউন বসেছে, টাউন আফটার টাউন। শহরের পর শহর সে কি করেছে, ধরো ইউ রিড পেজ আফটার পেজ, তুমি পাতার পর পাতা পড়ছো, পেজ আফটার পেজ, এখানে দেখো মাঝে প্রিপোজিশন, দুদিকে দুটো নাউন, এগুলো প্লুরাল করা যাবে না, এগুলো সেম ফর্মে হবে। সে একই রকম ভাবে এখানে দেখো দুদিকে দুটো ভার্ব আছে, মাঝে একটা কনজাংশন আছে, সেগুলো সব সময় একই ফর্মে বসবে। যদি এটা পাস্ট ফর্মে থাকে এটাও পাস্ট হবে, এটা যদি কন্টিনিউয়াস হতো এটাও হতো। তাহলে এই জিনিস একটু সামান্য ছোট ছোট জিনিস, বেসিক আইডিয়া, যেগুলো কিন্তু একটু লাগবে। ঠিক আছে, হয়তো এটা গ্রামার বইয়ে বা রুলসে তুমি কোথাও পাবে না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। গট আওয়ার টিকিটস এন্ড এন্টার, দেখো এখানে গট ওয়ার্ডটাও আছে আর এন্টারটাও সেম ফর্মে আছে, তার মানে ভুল নেই। এন্টার দ্য সিনেমা থিয়েটার, বাই দ্য টাইম উই গট আওয়ার টিকিটস এন্ড এন্টার দ্য সিনেমা থিয়েটার দ্য শো ওয়াজ অলরেডি বিগান। তাহলে আমরা দুটো কাজ মন দিয়ে ভাবো, যে আমরা টিকিট কাটলাম, সিনেমা হলে ঢুকলাম, কিন্তু সিনেমা শোটা তখন চালু হয়ে গেছে। তাহলে দুটো কাজ, আমরা ঢুকলাম আর শোটা চালু হয়ে গেছে, কোনটা আগে ঘটেছে, শোটা আগে চালু হয়ে গেছে, টিকিটটা পরে কেটেছি আমরা, পরে গেছি আমরা। তাহলে এটা তো পাস দেওয়াই আছে, শোটা আগে চালু হয়ে গেছে, তাহলে ওটা ওয়াজ হবে নাকি অন্য কিছু হবে, বলো ভুলটা কোথায়। আমি বলেই তো দিলাম দুটো কাজ, একটা কাজ দেখো চালু হয়ে গেছে আগে, ওটা হবে হ্যাড, হ্যাড অলরেডি বিগান। প্রথমেরটা তাহলে কি হবে, হ্যাড হবে, হ্যাড অলরেডি বিগান। তাহলে হ্যাড, তারপর কি অলরেডি, দেখো ওয়ার্ডটা আছে, এটা পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স এগুলো বসে থাকে, অলরেডি অ্যাডভার্বটা, হ্যাড অলরেডি বিগান। তাহলে আমরা থিয়েটারে ঢুকেছি আর সিনেমা চালু হয়েছে, ঢোকার পরে তো আর সিনেমাটা চালু হচ্ছে না, ঢোকার আগে অলরেডি হয়ে গেছে, তার জন্য ওটা আমরা পাস্ট পারফেক্ট করে দিলাম। আর আমরা ঢুকলাম, এটা সিম্পল পাস্টে আছে, দেখো এন্টার্ড আছে, গট আছে, আমরা টিকিট নিয়েছিলাম, ঢুকেছিলাম, সিনেমা তখন অলরেডি চালু হয়ে গেছে, তার জন্য ওটা হলো পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? তোমার তো দেখে মনে হচ্ছে না চুপচাপ আছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো তো? তারপর নেক্সট,
বাই দ্য টাইম উই উইল গেট আওয়ার টিকিটস, একই হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটাও ধরো ভুল আছে, এটাও চেঞ্জ করতে হবে, বলো এটা কোন চেঞ্জ হবে? একই ধরনের আছে কিন্তু। By the time we will get our tickets and enter the cinema theater, the show will have already begun. কোথায় মনে হচ্ছে ভুল? এখানে ভুল নেই, বুঝতে পারছো? ভুল নেই এটাতে। কেন ভুল নেই? দেখো, বাই দ্য টাইম যখন আমরা টিকিট কাটবো, সিনেমা হলে যাব, তখন তারপর দ্য উইল হ্যাভ অলরেডি বিগান, তখন পরে সেই ঘটনাটি হবে। উইল হ্যাভ শিফটেড, উইল হ্যাভ অলরেডি বিগান, তারপর সিনেমাটি চালু হবে। ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট আছে শুরুর দিকের গুলো, তারপর দেখো ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার পারফেক্ট আছে। আমরা যাব, টিকিট কাটবো, সিনেমা শুরু হবে, ঠিকই তো আছে। এটা দেখালাম না একটা এক্সাম্পল, উইল হ্যাভ শিফটেড আওয়ার নিউ হাউস নেক্সট ইয়ার, সেরকমই তো হচ্ছে যে আমরা যাব, টিকিট কাটবো, তারপর সিনেমাটা শুরু হবে। তাহলে হ্যাভ অলরেডি বিগান, ঠিকই আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, সুমন টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট। বলো এটা পারবে? আমি বলেছি বিফোর আফটার দিয়ে, বলো। সুমন আমাকে বলেছিল, সুমন টোল্ড মি হিজ নেম আফটার হি লেফট। তাহলে সুমনের নামটা বলা একটা কাজ, তার চলে যাওয়াটা আর একটা কাজ, ঠিক বলছি? সুমনের নামটা বলা একটা কাজ, আর চলে যাওয়াটা একটা কাজ। তাহলে কোন কাজটা আগে ঘটছে? সুমন নিশ্চয়ই নামটা আগে বলছে, তাহলে প্রথমে কি হবে? ওটা হ্যাড হবে না? সুমন হ্যাড টোল্ড মি হিজ নেমস, না সরি সরি, প্রথমেরটা হবে না, আফটার হি হ্যাড লেফট হবে। আফটার মানে কি বলেছি? পরে, তার মানে পাস্ট পারফেক্টটা পরে বসছে। হি হ্যাড লেফট বলছি, আফটার মানে পরে, পাস্ট পারফেক্টটা পরে বসবে, সেজন্য হ্যাড বসছে। তারপর কোশ্চেন নাম্বার 4, উই হ্যাভ বিন সেলিব্রেটিং মেনি ফেস্টিভ্যাল সিন্স সেঞ্চুরিজ। দেখো এটা সিন্স হবে না, এটা ফর হবে, ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে। সিন্স বললে একটা পয়েন্ট অফ টাইম হতো, তোমার ধরো সকাল হতে পারতো, 2018 কোনো একটা ডেট, মান্থ, ইয়ার, তারপর তোমার পার্টিকুলার কোনো টাইম, হ্যাঁ, 2 ঘন্টা ধরে, এরকম হলে সিন্স হতে পারতো। কিন্তু সেঞ্চুরিজ বলছে দেখো, এই জন্য এখানে আমরা ফর ইউজ করবো, বাকি সব ঠিক আছে। আচ্ছা, কোন টেন্সে লেখা আছে বলো তো সুমন? এটা সুমনই তো, সুমন আগেরটাই ছিল নাকি? এটা সুমন বলবে। কোন টেন্সে লেখা আছে? হ্যাভ, উই হ্যাভ বিন সেলিব্রেটিং, হ্যাভ আছে। হ্যাভ মানে কি মনে রাখতে বললাম? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ বা হ্যাজ মানে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট। কোয়েশ্চেন নাম্বার 5, old as an infirmity had begun to catch up with him. Old as an infirmity, দেখো আমি সব সময় বলছি যে ভার্বটাকে দেখবে ভালো করে, ঠিক আছে? ওখানে দেখো হ্যাড আছে, আছে তো, হ্যাড এর পরে কি আছে? যে ভার্বটা বিগান হওয়ার কথা,
সেটা বিজ্ঞান আছে, মানে V2 তে লেখা আছে V3 হবে। ভার্বটা V2 তে লেখা আছে, হ্যাডের পর বিজ্ঞান হয় না, বিজ্ঞান হবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট ভার্বটা ভালো করে দেখতে হবে যে হ্যাভ বা হ্যাজ হ্যাডের পর কোন ভার্ব বসে নাকি V3 বসে। তাহলে ফর্মগুলো জানতে হবে, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় ভুল আছে। তা পাসার বাই টোল্ড আস, পাসার বাই মানে কি রাস্তায় যারা ঘুরে বেড়ায়, পাসার বাই, আমি হেঁটে গেলে আমিও পাসার বাই হতে পারি। তো পাসার টোল্ড আস where was the marriage hall and even led us to it. সে আমাকে বলেছিল যে কোথায় ম্যারেজ হলটা এবং আমাকে নিয়ে গেছিল, লিড করে নিয়ে গেছিল। দেখো কিছু সেন্টেন্স আছে পড়ে পড়ে মনেই হয় না যে কিছু ভুল আছে, এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট। দেখো যখন এটা একটু অন্যরকম ভুল আছে যে হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল, যখন এটা কোশ্চেন করে দিচ্ছি, কোশ্চেন তো এরকম বসতে পারে না মাঝে, হোয়ার দ্য ম্যারেজ হল ওয়াজ এরকম লিখতে হবে, এটা ঘুরিয়ে লিখতে হবে, এই জায়গাটা একটু ভুল আছে। বি পার্টটাতে ভুল আছে। পাসার বাই টোল্ড আস কোনো ভুল থাকার কথা নয়, পাসার বাই পরে টোল্ড বসতেই পারে। টোল্ড আস আমাদেরকে বলেছিল। হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল, তাহলে কোশ্চেন হতে পারতো, কোশ্চেন তো নেই এখানে, কোশ্চেন মার্ক। মনে রাখবে কোশ্চেন করলে তাকে মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তোমাকে বিয়ে বাড়ি ইনভাইট করে যদি ঘরের খাবার খাওয়ানো হয় চলবে কি? তাহলে এটা হচ্ছে, যদি বলেন সে শেষ হয়ে গেছে চলো ঘরে গিয়ে খাবে, তখন তুমি খাবে না। তাহলে হোয়ার ওয়াজ দ্য ম্যারেজ হল অ্যান্ড ইভেন লেড আস, বাকিটা ঠিক আছে। তারপর দেখো 7 একটা, আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন 2 years ago, ভুল কি আছে এটাতে? না, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে অ্যাগো আছে না, এই অ্যাগো অ্যাডভার্বটা মনে রাখবে, এটা পাস্ট টেন্সে বসে থাকে, সিম্পল পাস্টে। 2 বছর আগে পাস করে গেছো তো তুমি, এখন কি করেছো? এটা জাস্ট কমপ্লিটেড অ্যাকশন তো নয়, তাহলে হ্যাভ দা হবে না, আই পাসড হবে না, অ্যাড করারও দরকার আছে, আই পাসড এক্সাম। হ্যাঁ, শুধু পাসড হবে, আই পাসড দ্য এক্সামিনেশন 2 years ago, আমি পাস করেছিলাম। এখানে সিঙ্গেল একটি ঘটনা আছে, দুটো থাকলে হ্যাড হওয়ার চান্স অনেক সময় থাকবে, কিন্তু সিঙ্গেল ঘটনা যেটা অলরেডি হয়ে গেছে, তাহলে সিম্পল পাস্ট। আচ্ছা, সিন্স হি জয়েন্ট দিস পোস্ট হি ডিড নট টেক এনি ব্রাইব, ব্রাইব মানে তো জানো, এই পোস্টটি জয়েন করার আগে দেখো একটা জিনিস ভাবো, সিন্স দিয়ে শুরু হচ্ছে, যে পোস্টটি জয়েন করার আগে, তাহলে ওখানে আমরা হি হ্যাজ নট টেকেন করব, প্রেজেন্ট পারফেক্ট করব। তাহলে সে বয়সটাই জয়েন করেছিল আগে, সিন্স ওয়ার্ডটা কিন্তু ওটার সাথে নয়, সিন্সটা শেষেরটার সাথে বোঝাচ্ছে। সিন্স হি ডিড নট টেক, এখানে হবে না, হি হ্যাজ নট টেকেন হবে, হি হ্যাজ নট টেকেন দ্য পোস্ট এনি ব্রাইড, হি হ্যাজ নট টেকেন এনি ব্রাইড। কোন ঘটনাটি আগে আমাকে বলতো? সে পোস্টটাতে জয়েন করার আগে বলছে সে কোনো ঘুষ নিত না, তাহলে সিন্স সে এই পোস্টটি জয়েন করার আগে নিত না, তাহলে সিন্স হি হ্যাজ নট টেকেন দ্য ব্রাইড বিফোর হি জয়েন দ্য পোস্ট, বোঝা গেছে? সেই পোস্টটি জয়েন করার আগে, বা সিন্স বললেই বিফোর আর ওয়ার্ডটা ইউজ করার দরকার নেই, তাহলে সেই জন্য এখানে আমরা সিন্স আছে বলে ওই দিকটাতে হি হ্যাজ নট, আর হ্যাজ থাকলে টেকেন হয়, হ্যাজ নট টেকেন হয়ে গেল। তারপর কোশ্চেন নাম্বার 9, পারহ্যাপস ইউ নো দ্যাট আই হ্যাভ পাসড এক্সামিনেশন, সম্ভবত তুমি জানো যে আমি পাস করেছিলাম 1990 সালে, 9 এরটা। দেখো
আই হ্যাভ পাস, তো সেটা তো এখনকার ঘটনা নয় যে আমি পাস করেছিলাম। আই পাস্ট, সিম্পল পাস করো, আমি পাস করেছিলাম 1990 সালে। হ্যাভটা উঠে যাবে। তুমি আশা করি জানো যে আমি পাস করেছিলাম, এটা আর হ্যাভ করার দরকার নেই, রিসেন্ট তো নয় ঘটনা যে লাস্ট ইয়ারে তুমি পাস করেছো, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ডিগ্রি ইন 2025, 2025 আমি কমপ্লিট করেছি। এরকম হলে হয়তো আই হ্যাভ হতো। তোর ইন্টারভিউ বোর্ডে তুমি ইংলিশে তোমাকে বলতে বলা হচ্ছে, তুমি রিসেন্ট কোন একটা কোর্স কমপ্লিট করে, তখন কি বলবে? আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ডিগ্রি ইন 2025। তখন আমরা আই হ্যাভ জাস্ট এই কথাগুলো বলতে পারি। কিন্তু এটা 1990 সালের ঘটনা, বহু আগের ঘটনা, তাহলে সেজন্য আমরা আই হ্যাভ করে দিলাম, এই শুধু হ্যাভ জাস্ট শুধু পাস্ট টেন্সে বললাম। কোশ্চেন নাম্বার 10, he has read 4 plays written by Shakespeare by the end of his vacation. He has read 4 plays written by Shakespeare by the end of his vacation. দেখো হি উইল হ্যাভ রেড হবে, এটা হচ্ছে হি উইল হ্যাভ রেড 4 plays written by Shakespeare by the end of this his vacation. দেখো বাই দ্য ইয়ার, বাই দ্য মান্থ, বাই দ্য নেক্সট মান্থ, বাই দ্য নেক্সট ইয়ার, বাই দ্য এন্ড অফ দিস ভ্যাকেশন, শেষের দিকে সে পড়েছে। না সরি, পড়বে, সে পড়বে শেক্সপিয়ারের লেখা 4টে বই, 4 নাটক, 4টে নাটক। তাহলে এখানে আমরা লিখবে, ওটা করবে হি উইল হ্যাভ রিড। ওই যে বাই দা আছে না, বাই দা এন্ড অফ দিস ভ্যাকেশন, এখানে আমরা এরকম থাকলে এই বাই দিয়ে শুরু হলে মনে রাখবে বাই দা এন্ড অফ দিস মান্থ, বাই দা এন্ড অফ দ্য ইয়ার, বাই দ্য নেক্সট মান্থ, বাই দ্য নেক্সট ইয়ার, এরকম থাকলে ফিউচার পারফেক্ট হওয়ার চান্সটা থাকে। লিখে রাখবে পয়েন্টগুলো, যে বাই দ্য নেক্সট মান্থ, বাই দ্য নেক্সট ইয়ার, বাই দ্য নেক্সট ডিকেড, বাই দ্য নেক্সট মান্থ, বাই দ্য নেক্সট ইয়ার, বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, এরকম যদি থাকে তাহলে একটা ফিউচার পারফেক্ট হবে, লিখে রাখো ফিউচার পারফেক্ট তাহলে হবে। ঠিক আছে, তো বাকিগুলো তোমরা একটু চেষ্টা করো, পরের ক্লাসে পড়বো বাকি যেটা পড়ি। টেস্টটা যেটুকু পড়ানো হলো সেটা আজকে গিয়ে বাড়িতে একবার পড়ো। আরো ক্লাস চাইলে তোমরা করতে পারো, আমি 1-2 ক্লাস আরো টেন্সের দেবো। ঠিক আছে, আর এই যে এক্সারসাইজ গুলো আছে করার চেষ্টা করো, খাতায় খুঁজে ভুলটা হলেও করে নিয়ে আসো, 10টার মধ্যে 5টা হোক ঠিক আছে, কিন্তু চেষ্টা কর, তাছাড়া হবে না। তাহলে 10টা বলে দিলাম, বাকিগুলো পরের ক্লাসে বলবো। দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে জিওগ্রাফিটা পড়ছিলাম, ওটা একটু কন্টিনিউ করি, তার সাথে সাথে তোমরা বলবে যে টপিকটা, আর পলিটি চাইলে পলিটিটা শুরু করবো, চলবে। আর হিস্ট্রিটা কদিন, হ্যাঁ 2টো করে হবে, স্ট্র্যাটেজিকের সাথে হয়তো একটা চ্যাপ্টার পড়ালাম, এরকম করে হবে। তুমি একটু পেরিয়ার বইটা যেটা পড়ছো ওটা পড়তে পারো, পেরিয়ার বইটা ভালো করে ফলো করতে পারো। হ্যাঁ ওটা তো হবে, ওটা তো মেন জায়গা, ওটা একটু ডিফিকাল্ট জায়গা। দেখো এইটাকে একটু ভালো করে কেন ক্লাসটা করছি, কারণ এই জায়গা থেকে অনেক কোয়েশ্চেন আসে, বেসিক ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়া, ভারতকে নিয়ে, যে তোমরা তোমরা নিজেরা ম্যাপ কালেক্ট করে করতে পারো। আমি ম্যাপ বানাতে বলেছি, দাঁড়াও একটু সময় লাগছে, কোনো সময় পাচ্ছি না। কয়েকটা ম্যাপ তোমাদেরকে ওই A4 সাইজের পেজে বানিয়ে, মানে যেটাতে তোমরা হয়তো 15টা ম্যাপ বানিয়ে দিলাম, সেই ম্যাপে তোমরা কয়েকটাতে ফিজিওগ্রাফিক ডিভিশনটা করলে, কোন একটা ম্যাপে তোমরা রিভার্স গুলোকে ছবি করলে, কোন একটা ম্যাপে বিভিন্ন যে জলবায়ু এলাকাগুলো, কোন জায়গায় কিরকম জলবায়ু দেখা যায়, স্বাভাবিক উদ্ভিদ, কিছু জায়গায় হয়তো ইম্পর্টেন্ট রামসার সাইট গুলো লিখলে, কোন একটা ম্যাপে ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট গুলো লিখলে, এইভাবে যদি ম্যাপ ওয়াইজ জিনিসগুলোকে বানাও, জিনিসগুলো আরো সহজ হবে তোমাদের কাছে, ইন্টারেস্ট ভাবে পড়তে, মনে রাখতে সুবিধা হবে। ওই বিভিন্ন ধরো ওয়েল
বিভিন্ন মাইন এরিয়া, খনিজ বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে পাওয়া যায়, বিভিন্ন শিল্প আছে, সেগুলোকে একটা ম্যাপে করলে। তো এইভাবে যদি ম্যাপ ওয়াইজ করা হয় জিওগ্রাফিটা, তাহলে তোমার কাছে আরো কনসেপচুয়াল হবে এবং তোমার মনে ভালো থাকবে। তো এরকম ম্যাপ আমি কয়েকটা পেজ বানানোর জন্য বলেছি একজনকে, দেখা যাক কতদিন লাগছে, সময় লাগছে। ম্যাপ পাওয়া যায় এরকম, ওইগুলো হচ্ছে পাতলা ম্যাপ, ওই পাতলা ম্যাপটাতে তুমি লিখলে থাকবে না বেশি, একটু ভালো মোটা পেজে বানাতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি, ওই টাইপেরই বানাতে হবে, দেখেছি আমি, এই টাইপেরই বানাতে হবে। হ্যাঁ, এইরকম বানাতে হবে। বুঝতে পারছি। বুঝতে পারছি, ওই রকমই করতে হবে, এগুলো মোটামুটি 20টা করে সবার জন্য বানাতে হবে। অত লাগবে না, 20-25টা করে হলেই হবে। না, তুমি সাজিয়ে বানিয়ে রাখো, তারপর ওগুলো থেকে পড়ো, 20-25টা করে করলেই মোটামুটি হয়ে যাবে সব। ঠিক আছে, তাহলে কি ম্যাপ ওয়াইজ তোমার জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে। দেখো আগের দিন যেটা পড়েছিলাম সেগুলো একটু রিভিশন করে দিচ্ছি, একজন তোমরা নতুনও আছো, দেখো কতগুলো কি মনে আছে একটু বলছি। দেখো আমাদের ওয়াইজ একটু দেখি ব্যাপারটা। দেখো আমাদের যে ডিস্টেন্সটা আছে নর্থ থেকে একদম পুরোপুরি সাউথ, কত কিলোমিটার নর্থ টু সাউথ, এটা ডিস্টেন্সটা। তো মোটামুটি আমি ছবিটা আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, দেখো এদিকে ডিস্টেন্স কত কিলোমিটার টোটাল, এটা হচ্ছে ইন্দিরা কল, আর এটা হচ্ছে কন্যাকুমারী, 3214 কিলোমিটার। আর এটা হচ্ছে কিবিথু থেকে গুহারমতি, এই জায়গাটার নাম হচ্ছে গুহারমতি, এটা কিবিথু। কিবিথি হচ্ছে অরুণাচল প্রদেশ। আচ্ছা, এই অরুণাচল প্রদেশ রাজ্যটা এর মানগুলো কত বলতো, 68 ডিগ্রি 7 মিনিট, আর এটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট, এটা হচ্ছে ইস্ট। আর এগুলো হচ্ছে নর্থ, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, আর এটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। ঠিক আছে, এটা হচ্ছে তার ডিস্টেন্স। এদিকে তোমরা জানো যেটা এখানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা 8টা স্টেটের উপর দিয়ে বয়ে গেছে। আর এদিকে তোমার চলে গেছে আমাদের ভারতের স্ট্যান্ডার্ড টাইম, বা যেটা হচ্ছে হ্যাঁ 82 ডিগ্রি 30 মিনিট, এটা হচ্ছে ইস্ট, ইস্ট দ্রাঘিমা রেখা, যেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, বা এটাকে কি বলা হয়, ভারতের প্রমাণ সময়, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতের প্রমাণ সময়। ভারতের প্রমাণ সময় এরকম জায়গা দিয়ে গেছে, উত্তরপ্রদেশের এখানে ধরো আছে, উত্তরপ্রদেশের দেখো এলাহাবাদের কাছে, এলাহাবাদের কাছে একটা জায়গা আছে যার নাম হচ্ছে মির্জাপুর। এই মির্জাপুরের উপর দিয়ে এবং টোটাল
5টা স্টেটের উপর দিয়ে গেছে এই তোমার কি যেটাকে বলছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতের প্রমাণ সময়। তাহলে একটা গেছে কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের উপর, আর এদিকে রয়েছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা হচ্ছে তোমার ভারতের প্রমাণ সময়। এই প্রমাণ সময় যেটা গেছে 5টা স্টেটের উপর দিয়ে। কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে বলতে পারবে? দেখো 3টা প্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ, ঠিক আছে। আর একটা ওড়িশা আর একটা ছত্তিশগড়। তাহলে ওড়িশা, ছত্তিশগড় আর তার সাথে কি বললাম প্রদেশ আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্যের উপর দিয়ে ওই ভারতের প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া এগুলো গেছে, ঠিক আছে। এরপর বলো এই যে অরুণাচল প্রদেশ রাজ্যটা, এই অরুণাচল প্রদেশ রাজ্যটা এরকম ভাবে রয়েছে, সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে একটি আন্তর্জাতিক সীমানা, যা কার সাথে বলতো? চায়নার সাথে। চায়নার সাথে ভারতের যে সীমানা, অরুণাচল প্রদেশের সাথে যে সীমানাটা আছে এটাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। যেটা চায়নার সাথে অরুণাচল প্রদেশ সীমানা শেয়ার করছে এটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এখানে যে চায়নার সাথে এই যে লাদাখ বর্ডার শেয়ার করছে যে জায়গাটাকে বলা হয় আকসাই চীন, ঠিক আছে, আকসাই চীন বলা হয়। আচ্ছা, অরুণাচল প্রদেশ রাজ্যটি কত সালে একটি পূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয়েছিল? অরুণাচল প্রদেশ রাজ্যটি প্রথমে ছিল এনইএফএ, মনে রাখবে অরুণাচল প্রদেশ রাজ্যটি ব্রিটিশ শাসনের সময় এর নাম ছিল কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। লিখে রাখবে যারা জানো না, যে অরুণাচল প্রদেশ রাজ্যটি ব্রিটিশ শাসনের সময় কি নাম ছিল? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এনইএফএ। এনইএফএ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এটার নাম ছিল অরুণাচল প্রদেশের পূর্ব নাম। এবং পরবর্তী ক্ষেত্রে 1972 সালে 1972 সালে এই রাজ্যটির নাম হয়েছিল, এটা তখন ইউনিয়ন টেরিটরি হয়েছিল, এটি একটি কেন্দ্র শাসিত অঞ্চল হয়ে পরিণত হয়েছিল। এরপর 1987 সালে 3টা ইয়ার বললাম, দুটো ইয়ার বললাম, 1972 আর একটা 1987। এবং 1987 সালে অরুণাচল প্রদেশ একটি পূর্ণ রাজ্য হিসাবে ঘোষিত হয়, এটি ফুল ফ্লেজড রাজ্য। এটি পূর্ণ রাজ্য হিসাবে 1987 সালে একটি পরিণত হয়। তাহলে প্রথমে ছিল এনইএফএ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তারপর অরুণাচল প্রদেশ একটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়, এবং তারপর 1987 সালে একটি পূর্ণ রাজ্যে পরিণত হয়। আচ্ছা, অরুণাচল প্রদেশ এখানে তোমার মায়ানমারের সাথে কানেক্ট আছে। তাহলে মায়ানমারের সাথে অরুণাচল প্রদেশ আছে, এখানে নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, মিজোরাম আছে। এই 4টা স্টেট সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে। আচ্ছা, উপকূল রেখা সব থেকে বেশি শেয়ার করছে আমাদের গুজরাট, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এদিকে কর্ণাটক আছে, কেরালা আছে, উড়িষ্যা আছে, ওয়েস্ট বেঙ্গল আছে। এগুলো হচ্ছে উপকূল রেখা ভাগ করছে। টোটাল উপকূল রেখা ভারতের কত? 7516.7 কিলোমিটার। অ্যাকচুয়ালি আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি রিসেন্টলি দেখেছিলাম, যেখানে বলছে এই যে এই 7516টা এটা বেড়ে গেছে, এখন নতুন ভাবে মাপ করা হয়েছে যে 11,098 কিলোমিটার। কারণ হচ্ছে কি, এটা বলছে যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল মানে তোমার ন্যাশনাল হাইড্রোগ্রাফিক অফিস, কারা এটা তৈরি করেছে? এনএইচও, ন্যাশনাল হাইড্রোগ্রাফিক অফিস, এবং তার সাথে আমাদের জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যে সার্ভে অফ ইন্ডিয়া, জিওগ্রাফিক্যাল যে সার্ভে অফ ইন্ডিয়া, দুটো অর্গানাইজেশন আছে, কি নাম বললাম? এসওআই আর এনএইচও, ন্যাশনাল হাইড্রোগ্রাফিক অফিস এবং তোমার হচ্ছে এসওআই সার্ভে অফ ইন্ডিয়া। এই দুটো অর্গানাইজেশন এরা রিসার্চ করেছে এবং দেখেছে যে রিসার্চ করে ভারতের উপকূল রেখা অনেক বেশি। তোমরা বলবে যে কি করে এতটা উপকূল রেখা বেড়ে গেল? টোটাল উপকূল রেখা মানে কি, এই যে কোস্টাল লাইন তুমি দেখতে পাচ্ছ, যে জলভাগের সাথে ওয়াটার বডি কানেক্ট হচ্ছে, এই যে ওয়াটার বডি এটা আছে, তার সাথে তোমার আন্দামান নিকোবরের ওয়াটার বডি আছে, আর এদিকে লাক্ষাদ্বীপের ওয়াটার বডি আছে। টোটাল মিলে ছিল 7,516, সেটা বেড়ে হয়ে গেল 11,098। কিভাবে হচ্ছে? এরা বলছে যে বিভিন্ন জায়গায় বহু রকম খাঁজ আছে, আমরা যেমন সোজা দাগ টেনে দিয়েছি, এই সোজা এত সহজ সরল ভাবে ব্যাপারটা সরল লেখার মতো নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাঁজ আছে। তো সেইগুলো যদি টোটাল আমরা মাপ করি ভালো করে, এটা হাইলি টেকনোলজিকে ইউজ করে বলছে এটা মেজারমেন্ট করা হয়েছে, এবং বলছে এই ডেটাটা ওরা কালেক্ট করেছে। কোশ্চেনে যদি তোমার এটা থাকে এটাই করবে, ঠিক আছে, অপশনের উপর ডিপেন্ড করবে
আমি একটা এক্সট্রা ইনফরমেশন বলে রাখলাম, যদি দরকার হয় তাহলে কাজে লাগবে, নাহলে দরকার নেই। ঠিক আছে, তাহলে ভারতের প্রতিবেশী দেশ যেগুলো আছে সব থেকে বেশি কার সাথে বর্ডার শেয়ার করেছে? বাংলাদেশ। কোন রাজ্য বর্ডার শেয়ার করেছে বেশি? কত কিলোমিটার? 2216। এবং 4096 যেটা টোটাল, সেটা কোন কোন রাজ্যের সাথে আছে? সব মিলে বাংলাদেশের টোটাল বর্ডার হচ্ছে ভারতের সাথে 4096। এখানে ধরো পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, মেঘালয় আছে, ত্রিপুরা আছে, এই টোটাল তোমার সব মিলে হচ্ছে 4096 কিলোমিটার। তার মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সব থেকে বাংলাদেশের বর্ডার আছে, যেটা হচ্ছে 2216। তোমাকে পাঠিয়ে দেবো, গ্রুপে দেখবে দিয়েছিলাম লিস্ট ইনফরমেশন। আর একটা আগের ক্লাস আছে, রেকর্ডেড আছে, একবার বাড়িতে গিয়ে করবে। 16 বা এরকম কিছু একটা বলে, 16ই আছে, 2216। আচ্ছা, এই যে উপকূল ভাগ আছে আমাদের, এই উপকূল ভাগে বিভিন্ন সমুদ্র সৈকত আছে আমাদের। বলতো সব থেকে বড় সি বিচ বা সমুদ্র সৈকত কোনটা ভারতের? হ্যাঁ, মেরিনা বিচ, যেটা তোমার চেন্নাই আছে। চেন্নাই যে মারিনা বিচ আছে, এটা তোমার 13 কিলোমিটার, 13 কিলোমিটার লং। মেরিনা বিচ চেন্নাই। চেন্নাই কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ুর ক্যাপিটাল এই চেন্নাই। এখানে পাশে একটা পোর্ট আছে যেটার নাম হচ্ছে তুতিকোরিন। এই তুতিকোরিন পোর্টটাকে বলা হয় পার্ল হারবার। এখানে মুক্তা পাওয়া যায়, পার্ল, পার্ল হারবার বলা হয়। আচ্ছা, পার্ল সিটি কাকে বলা হয় ভারত? হায়দ্রাবাদকে পার্ল সিটি বলা হয়। আচ্ছা, হায়দ্রাবাদের বিমানবন্দরটার নাম বলতে পারবো? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, ইন্দিরা গান্ধী কোথায় আছে? দিল্লিতে রয়েছে, দিল্লিতে রয়েছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো, এরপর হচ্ছে এখানে যে হায়দ্রাবাদ বললাম কোন রাজ্যে রয়েছে, তার ক্যাপিটাল তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যটি কবে তৈরি হয়েছে বলো তো সুমন? সেকেন্ড জুন। তোমাকে বলতে দিচ্ছে না, 2014 সালে। তার মানে কি কম্পিটিশনটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? সাথে সাথে বলতে হবে। 2014 সালের 2 জুন। আচ্ছা, 2000 সালে 3টে রাজ্য তৈরি হয়েছিল, কি কি বলতে পারবে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড কাকে ভেঙে হয়েছিল? উত্তরপ্রদেশ। আচ্ছা, ছত্তিশগড় কাকে ভেঙে? আর ঝাড়খণ্ড? ঝাড়খণ্ড বিহারকে ভেঙে হয়েছে। একটা হচ্ছে 1 নভেম্বর, একটা 9 নভেম্বর, একটা 15 নভেম্বর, 3টে। আচ্ছা, স্টেট রিঅর্গানাইজেশন যে একটা হলো, তারপর প্রথম যে 1956 সালে অনেকগুলো দেখবে রাজ্য তৈরি হয়েছে। 1 নভেম্বর 1956, এই ডেটটা। হ্যাঁ, নতুন করে আবার অনেকগুলো রাজ্য তৈরি হয়েছে। আচ্ছা, ভারতের কোন রাজ্যে মানে অ্যাকচুয়ালি লাস্ট যে জনগণনা হয়েছে 2011 সালে, জনগণনা অনুসারে সব থেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যে রয়েছে? জনসংখ্যা হলে উত্তরপ্রদেশ। আর ডেনসিটি, জনঘনত্ব, পপুলেশন ডেনসিটি কোথায় হবে? বিহার হবে। আর পপুলেশন ডেনসিটি কোথায় সব থেকে কম? না, জনসংখ্যা কম হলে সিকিম হবে। আর জনঘনত্ব কম হলে? ভারতের জনবিরল রাজ্য কাকে বলা হয়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনসংখ্যা সব থেকে কম। আচ্ছা, যদি আমি ফরেস্টের জায়গাতে যাই, বনভূমি, কোন রাজ্যে বনভূমি সব থেকে বেশি আছে? মধ্যপ্রদেশ। আর যদি পার্সেন্টেজ ওয়াইজ বলা হয়, শতকরা হারে বনভূমি সব থেকে বেশি কোথায়? ওইদিকেই বটে, কিন্তু ওইগুলো নয়, ওটা হচ্ছে মিজোরাম। মিজোরামে বলছে এরিয়া ওয়াইজ বনভূমি বেশি। মিজোরামের প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আর তার সাথে একটা মিজো বলে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, আগের দিন বলছিলাম। আচ্ছা, এরপর বলো আমাদের এদিকে যেটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, আর এটা ইস্টার্ন কোস্টাল প্লেন। ওয়েস্টার্ন কোস্টাল প্লেনে এখানে ওয়েস্টার্ন কোস্টে গুজরাট কোস্ট আছে। তারপর কি আছে এখানে, কি কি কোস্ট আছে বলো? এখানে একটা ইম্পর্টেন্ট কোস্ট আছে যার নাম হচ্ছে কোঙ্কন কোস্ট। কোঙ্কন কোস্ট। তারপর এখানে হচ্ছে মালাবার কোস্ট। আর এদিকে এদিকে রয়েছে তোমার করমন্ডল কোস্ট, অন্ধ্র কোস্ট, অন্ধ্র উপকূল।
দেখো এদিকে রয়েছে ইস্টার্ন কোস্টাল প্লেন আর একটা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন, এখানে রয়েছে কোঙ্কন কোস্ট, এখানে গুজরাট কোস্ট। দাগ বলতে গুজরাটের যে এরিয়াটা, এই জায়গাটাতে তুমি গুজরাট কোস্ট ধরবে, এখানটাতে এই কচ্ছ রিজিয়নটাতে গুজরাট কোস্টটা আছে। দাগ বলতে সেরকম কিছু নয়। গুজরাট কোস্টটা তুমি এখানে দেখতে পারো, এই জায়গাটাতে। গুজরাট উপকূল, তারপরে রয়েছে তোমার এই জায়গাটাতেই তোমার এই দমন দিউ, আর মহারাষ্ট্র যেটা মিটিং পয়েন্ট এই জায়গাটাতে, এই জায়গাটায় তোমার আছে ওই কোঙ্কন কোস্ট, কোঙ্কন উপকূল, বাংলাতে লিখতে পারো কোঙ্কন উপকূল। আর এখানে গোয়াতেও একটা উপকূল আছে, গোয়া উপকূল ধরা হয়। আর এই কেরালার এই জায়গাটাতে তোমার এরকম ভাবে রয়েছে, এটা হচ্ছে মালাবার উপকূল, মালাবার উপকূল, এটা তোমরা জানো, মালাবার উপকূল। আর এই দিকটাতে এরকম ভাবে রয়েছে করমন্ডল উপকূল, এই দিকটাতে রয়েছে করমন্ডল উপকূল। আর তারপরে রয়েছে এখানে ধরা হয় অন্ধ্র উপকূল, এখানটাতে অন্ধ্র উপকূল। আর এখানে উড়িষ্যাতে বা ইস্টার্ন সার্কার হিসাবে এটা ধরা হয়, পূর্ব উপকূল। ঠিক আছে, এই হচ্ছে ভারতের উপকূল ভাগ। উপকূল ভাগের দৈর্ঘ্য বললাম ৭৫১৬, এই ডেটাটা মনে রাখবে, তার সাথে একটা কারেন্ট ডাটা বললাম। ঠিক আছে, আচ্ছা এইরকম যদি ভারতের ফিজিওগ্রাফি ধরা হয়, এটা ধরো পুরোর মাঝে ধরো রয়েছে এরকম ভাবে ভাগ করে দিলাম। নিচ দিকটা হচ্ছে প্লেটু রিজিয়ন, নিচ দিকটাকে কি বলছি, মালভূমি অঞ্চল। মালভূমি মানে উঁচু নিচু ভূমিভাগ হবে, সমতল হবে না। এই মালভূমি অঞ্চলের দুটো ভাগ এরকম ভাবে করছি, দেখো আমি এই দিকটাকে বলছি ডেকান প্লেটু, নিচ দিকটাকে কি ডেকান প্লেটু বলছি, এই দিকটাকে বলছি মালব প্লেটু বা মালব মালভূমি বা মালোয়া প্লেটু, আর এই দিকটাকে বলছি ছোটনাগপুর প্লেটু। এই দিকটাকে বললাম কি ছোটনাগপুর প্লেটু, আর এই দিকটাকে বলছি ডেকান প্লেটু। এই ডেকান প্লেটু মেনলি ওই মহারাষ্ট্র প্লেটুটাকে বলা হয়। একটু উপরে হবে আরো, এটা দাগটা একটু উপরে হতো। হ্যাঁ, পুরোটাই পেনিনসুলা ইন্ডিয়া, পুরোটাই পেনিনসুলা মালভূমি অঞ্চল। তার মধ্যে এটাকে ভাগ করলাম ছোটনাগপুর মালভূমি এদিকটা, এদিকটা মালব মালভূমি, আর এদিকটা হচ্ছে তোমার পেনিনসুলার মধ্যে ভালোই তো, ওটাও মালভূমি অঞ্চল কিন্তু ওটা আলাদা, মানে দক্ষিণ ভারতের মালভূমির মধ্যে পড়ছে না, ওটাও মালভূমি। যেমন পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়াটাও তো মালভূমি অঞ্চল, কিন্তু সেটা দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলের মধ্যে সাধারণত ধরা হয় না ওইরকম ভাবে। বাঁকুড়া পুরুলিয়ার কিছুটা জায়গা পড়ছে, তাও ছোটনাগপুর মালভূমি, পুরুলিয়ার কিছুটা জায়গা। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় হচ্ছে তোমার পরেশনাথ হিল, অনেকে দেখবে ঘুরতে যায় পরেশনাথ পাহাড়। তো এই হচ্ছে মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলে তোমরা জানো এদিকে রয়েছে এরকম ভাবে ইস্টার্ন ঘাট হিল, এদিকে রয়েছে এই ওয়েস্টার্ন ঘাট, আর এদিকে রয়েছে ইস্টার্ন ঘাট। এবং দুটোর মাঝে আমরা ধরে রাখি যে নীলগিরি পাহাড় আছে, নীলগিরি পাহাড়কে মিটিং পয়েন্ট বলা হয় ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাটের। নীলগিরিটা হচ্ছে একটা ব্লু মাউন্টেন, নীলগিরি পর্বতের সর্বশৃঙ্গ হচ্ছে দোধাবেতা, এটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা। এই পশ্চিম ঘাট পর্বতমালার অনেকগুলো ইম্পর্টেন্ট পিক আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আনাইমালাই হিলস। এই আনাইমালাই হিলস এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাই মুদি। আস্তে আস্তে সব ডিটেলসে বলবো ফিজিওগ্রাফি যখন পড়বো। তো এইরকম ভাবে আমাদের ফিজিওগ্রাফিটার এই দক্ষিণ ভারতের মালভূমি আছে। এখানে গ্যাপ আছে কটা, একটা থলঘাট গ্যাপ, একটা ভোরঘাট গ্যাপ, আর এখানে রয়েছে একটা পালঘাট গ্যাপ। এই পালঘাট গ্যাপ দিয়ে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতে বৃষ্টিপাত হয়, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফ্যারেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে এখানে বৃষ্টিপাত ঘটায়। এদিক থেকে মৌসুমী বায়ু ধরো আসছে, আসার সময় বলা হয় যে পালঘাট গ্যাপ দিয়ে ভারতে ঢোকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন এদিক থেকে আসছে, ভারত মহাসাগর থেকে বয়ে আসছে, ফ্যারেলের সূত্র অনুযায়ী সবসময় ডান দিকে বাঁকে, ডান দিকে বেঁকে ভারতের এই দিকে অঞ্চলটায় পুরো বৃষ্টিপাত হয়। তারপর আবার বঙ্গোপসাগর থেকে লো প্রেসার কালেক্ট করে
এবং পশ্চিমবঙ্গ দিয়ে এই পর্যন্ত বৃষ্টিপাত আসে। ঠিক আছে, আবার মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করছে তখন দেখবে এদিক থেকে ঘুরে আসে। এদিকে এলো তখন মৌসুমী বায়ুটার নাম হয়ে যাবে উত্তর পূর্ব। উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার সময় শীতকালে দেখবে তামিলনাড়ু রিজিয়নে আবার বৃষ্টিপাত হয়, এবং সেই জন্য বলা হয় যে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। কারণ হচ্ছে ওটাই রিট্রিটিং মৌসুম, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু যখন ফিরে যায় মৌসুমী বায়ু, তখন এই অঞ্চলটায় আবার প্রচুর বৃষ্টিপাত হয়, আবার নিয়ে ফিরে যায়। তো হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপর কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন বলো, যে এই যে ভারত শ্রীলঙ্কা, এই ভারত শ্রীলঙ্কার মাঝে অনেকগুলো জিনিস আছে, কি কি আছে পয়েন্ট বলো? পাম্বান আইল্যান্ড আছে, দেখো কয়েকটা পয়েন্ট বলছি, যাদের লেখা নেই এগুলো লিখবে। বলো 8 ডিগ্রি চ্যানেল, হ্যাঁ, কাদের মধ্যে আছে? 8 ডিগ্রি হচ্ছে মিনিকয় মালদ্বীপ, মিনিকয় ও মালদ্বীপ। 9 ডিগ্রি মিনিকয় আর লাক্ষাদ্বীপ। মিনিকয়টা প্রথমে রাখো, বুঝতে সুবিধা হবে। মিনিকয় মালদ্বীপ আর মিনিকয় লাক্ষাদ্বীপ। 10 ডিগ্রি চ্যানেল লিটিল আন্দামান, হ্যাঁ, লিটিল আন্দামান আর নিকোবর হয়েছে। এরপর লিখো পাক স্টেট বা পাক প্রণালী, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। পাক প্রণালীটা লিখবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, অ্যাকচুয়ালি তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে, তামিলনাড়ু ও শ্রীলঙ্কা, তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। আচ্ছা, তারপর লিখবে অ্যাডামস ব্রিজ, হ্যাঁ, অ্যাডামস ব্রিজ, ADAMS, অ্যাডামস ব্রিজ। অ্যাডামস ব্রিজ হচ্ছে ওই তামিলনাড়ু শ্রীলঙ্কা মধ্যেই রয়েছে। তার সাথে আরেকটা জিনিস লিখবে, এটা কানেক্ট করছে তামিলনাড়ু অ্যান্ড শ্রীলঙ্কা। কানেক্ট কাকে কাকে কানেক্ট করছে? কানেক্ট পক উপসাগর, পক উপসাগর কাকে কানেক্ট করছে? পক উপসাগর ও বঙ্গোপসাগর। আদামস ব্রিজ তামিলনাড়ু শ্রীলঙ্কার মধ্যে রয়েছে, এটা কাকে কানেক্ট করছে? পক উপসাগর এবং বঙ্গোপসাগরকে। এরপর লিখবে ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজ বা ডানকান পাস লিখতে পারো। এই ডানকান প্যাসেজটা কার মধ্যে রয়েছে? লিখে রাখবে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান, দক্ষিণ আন্দামান, সাউথ আন্দামান ও লিটিল আন্দামান, সাউথ আন্দামান ও লিটিল আন্দামান, সাউথ আন্দামান ও লিটিল আন্দামান। সাউথ আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে রয়েছে ডানকান পাস বা ডানকান প্যাসেজ। আরেকটা পয়েন্ট লিখবে কোকো স্ট্রেট, COCO, কোকো স্ট্রেট, কোকো প্রণালী। স্ট্রেট মানে প্রণালী, কোকো প্রণালী কাদের মধ্যে রয়েছে? হ্যাঁ, কোকো আইল্যান্ড, কোকো আইল্যান্ড যেটা ব্র্যাকেটে লিখবে মায়ানমার, মায়ানমার, হ্যাঁ, কোকো আইল্যান্ড রয়েছে মায়ানমারের সাথে। তোমার ওই নর্থ আন্দামান, নর্থ আন্দামান, হ্যাঁ, মায়ানমারের সাথে। মায়ানমার অ্যাকচুয়ালি কোকো আইল্যান্ড মায়ানমারে আছে। কোকো স্ট্রেট হচ্ছে কোকো আইল্যান্ড এবং নর্থ আন্দামান। এইগুলো মোটামুটি মনে রাখতে হবে। আর এইখানে যে অ্যাডামস ব্রিজ আছে, এখানে আরো কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে মান্নার উপসাগর। আর যেটা অ্যাডামস ব্রিজ ওটাই তোমার রামেশ্বরম ব্রিজ, হ্যাঁ, এবং ওখানে দেখবে একটা লর্ড শিবার একটা স্ট্যাচু আছে কন্যাকুমারী। ওটা বানানো হয়েছিল কারণ
ওটা ওই লর্ড রামে বানিয়েছিল স্ট্যাচুটা, মানে লর্ড শিবকে ডিস্ট্রাক্টর ধরা হয়, সব ধ্বংস করে দেয়। তাকে যদি প্রতিষ্ঠা করে শান্ত করা না হয় তাহলে কিন্তু ব্রিজটা বানানো যাচ্ছিল না। তাহলে ওখানে প্রতিষ্ঠা করে ওনাকে শান্ত রাখার জন্য ওটা করেছিল। তো এখানে মান্নার উপসাগর, এখানে মান্নার একটা আমাদের ম্যারিন ন্যাশনাল পার্কও আছে। কচ্ছের রনে যেমন রান অফ কচ্ছ ম্যারিন ন্যাশনাল পার্ক আছে একটা, এখানে মান্নার, গালফ অফ মান্নার ম্যারিন ন্যাশনাল পার্ক, এগুলো গালফ। দেখো গালফ আর বে জিনিসটা একই, উপসাগর দুটোই, কিন্তু বে, বে মানে যার মুখটা অনেক বড় হয়, ঠিক আছে। যেমন বে বেঙ্গল দেখবে জলটা তিন দিকে আছে, যদি এইদিকে খাঁজটা ধরো তুমি, এইদিকে মুখটা হচ্ছে অনেক বড়, কিন্তু গালফ দেখবে মুখটা অনেকটা ছোট। গালফ অফ খাম্বাত বা গালফ অফ কাম্বে দুটোরই বাংলা মানে হচ্ছে উপসাগর, ঠিক আছে। যেমন এটা পেনিনসুলা বলছে, পেনিনসুলার বাংলা কি? উপদ্বীপ। আর গালফ মানে কি? উপসাগর, বা বে মানেও উপসাগর। এখানে পক বে মানে পক উপসাগর, কিন্তু গালফ অফ মান্নার বলা হচ্ছে, মানে হচ্ছে মান্নার উপসাগর, ওটাও উপসাগর, কিন্তু গালফ আর বে দুটো শব্দ ব্যবহার করা হয় আলাদা আলাদা। আচ্ছা বলো, আমাদের যে ডুরান্ড লাইন আছে এটা কার সাথে সীমানা শেয়ার করছে? ভারতের কোন রাজ্য না কেন্দ্রশাসিত অঞ্চল? হ্যাঁ, ভারতের কোন, ওটা কার সাথে শেয়ার করছে? ভারতের কোন ইউনিয়ন টেরিটরি? লাদাখের সাথে। এটা অনেক সময় ভুল করে অনেকে জম্মু কাশ্মীর করে ফেলে, কিন্তু জম্মু কাশ্মীর ওখানে দেয় নেই, দেখো আফগানিস্তানের সেখানে লাদাখটাই চলে গেছে। আচ্ছা, আয়তনে সব থেকে বড় ইউনিয়ন টেরিটরি কোনটি? এখন বর্তমানে লাদাখ। আচ্ছা, লাদাখ এই ইউনিয়ন টেরিটরি কবে তৈরি হয়েছে? লাদাখ জম্মু কাশ্মীর, ডেটটা কবে? 31শে অক্টোবর, 31শে অক্টোবর, ঠিক আছে। আচ্ছা, জম্মু কাশ্মীর এখানে দাদরা নগর হাভেলি আর দমন এন্ড দিউ, এই যে সিলভাসা এই জায়গাটাতে দাদরা নগর হাভেলি দমন এন্ড দিউ এটা মার্চ হয়েছে 2020 সালে 26শে জানুয়ারি, ঠিক আছে। আচ্ছা, এরিয়া ওয়াইজ রাজস্থান সব থেকে বড় রাজ্য। এখানে তোমরা জানো যে এখানে থার্ড ডেজার্ট রিজিয়ন আছে। এখানে রয়েছে তোমার এরকম ভাবে, যদি ম্যাপটা দেখো, হিমালয় তোমাদের এরকম ভাবে রয়েছে, হিমালয় এরকম ভাবে রয়েছে, ঠিক আছে। তো হিমালয় যেমন এরকম বাঁক আছে একটা, এই বাঁকটাকে বলা হয় সিনটেক্সিয়াল ব্যান্ড। হিমালয়ের এরকম ভাগ, এবং হিমালয়টাকে প্রস্থচ্ছেদ যদি করা হয় এরকম ভাবে, ঠিক আছে, তাহলে সেই প্রস্থচ্ছেদ ভাগগুলো হয়। এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়, হিমাচল আর সিয়ালি, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়, লেসার, মিডিল হিমালয় আর একটা লেসার হিমালয়, তিনটে। অ্যাকচুয়ালি হিমালয়ের তোমার যে মাউন্ট এভারেস্টে অনেক সময় কোয়েশ্চেন আসে যে সাগর মাথা বলা হয় নেপালে মাউন্ট এভারেস্টকে। এরপর প্রত্যেকটার মাঝে একটা করে গ্যাপ আছে, একটা এমসিটি আর একটা এমবিটি, প্রথমে একটা এমবিটি তারপর একটা এমসিটি, এরকম ভাবে। এটা যদি প্রস্থচ্ছেদ করে, আমরা ফিজিওগ্রাফির আরেক দিন পরের দিনই পড়বো, তো ভালো করে ওই জিনিসটা বলবো হিমালয়ের পরপর কোন জায়গাটা কি বলা হয়। আর হিমাদ্রি হিমালয় মনে রাখো, বেসিক একটু বলার জন্য বলে রাখছি যে হিমাদ্রি এবারে উপরে যে জায়গাটা আছে যেটা হিমাদ্রি বলছি, সেখানে সব সময় বরফ থাকে। এটা উঁচু জায়গা সব থেকে, এবং এটা সারা বছর বরফে ঢাকা থাকে। এবং এই রিজিয়নে বিভিন্ন যে উচ্চতম শৃঙ্গগুলো আছে হিমালয়ের, এগুলো সব রয়েছে তোমার এই হিমাদ্রি হিমালয়। যেমন মাকালু, ফালুট, অন্নপূর্ণা, নন্দা দেবী থেকে শুরু করে আরো অনেকগুলো পিক আছে, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, সেগুলো সব হিমাদ্রি হিমালয়। এবং বরফ থাকে বলে এই জায়গায় আমরা কি দেখতে পেয়েছি? গ্লেসিয়ার পেয়েছি। ভারতের লংগেস্ট গ্লেসিয়ার কি? কিছু একটা পুড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ? পেপার পড়ছি। ফ্যান গুলোকে বিশ্বাস নেই, কোনো সময় পুড়ে যায়। মনে হচ্ছে বাইরে রে কিছু একটা বটে। নতুন ফ্যান আছে তাও কিছু হবে না। একবার একটা ফ্যান ওরকম জ্বলে গেছিল এখন।
দেখো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, এদিক থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে, এদিকে মকর ক্রান্তি রেখা গেছে, একটা জায়গায় গিয়ে দুটো ধাক্কা খাচ্ছে, ছেদ করছে একে অপরকে, সেই জায়গাটার নাম কি, কোন রাজ্যের উপর দিয়ে কোশ্চেন হতে পারে। ছত্তিশগড় রাজ্যে পড়ছে, দুটো জায়গা নয়, ছত্তিশগড় রাজ্যের জায়গাটার নাম হচ্ছে কোরিয়া ডিস্ট্রিক্ট, কোরিয়া জেলা, কোরিয়া ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়, যেখানে তোমার কর্কট ক্রান্তি রেখা এবং ভারতের প্রমাণ সময় ছেদ করছে। ওই গ্রামটার মনে থাকে না, মনে রাখা হয়নি, গ্রামটা দেখলে ডিটেলস, তো এটা মনে রাখবে কোরিয়া ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়, ছত্তিশগড়ের কোরিয়া ডিস্ট্রিক্ট, একে অপরকে ছেদ করছে। আচ্ছা কয়েকটা বেসিক কোশ্চেন, দুটো স্টেটের উপর দিয়ে যায় না, কি বলছো? তাহলে তোমার এটা ঝাড়খণ্ড পড়বে হয়তো। তোমার এখানে প্রয়াগরাজ যদি না, ছত্তিশগড়ের সাথে তাহলে মধ্যপ্রদেশ হবে, মধ্যপ্রদেশ হবে, কারণ হচ্ছে দেখো এখানে প্রয়াগরাজ, এলাহাবাদ এরকম জায়গাতে আসছে দাগটা, তাহলে এখানে যদি ছত্তিশগড়ে এখানে ছেদটা করছে, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে তাহলে হবে। তো যে জায়গাটায় ছেদ করছে সেটা লিখে রাখবে ছত্তিশগড়ের কোরিয়া ডিস্ট্রিক্ট, কোরিয়া জায়গাটা লেখা নেই এখানে। আচ্ছা কর্কট ক্রান্তি রেখাকে দুটো, একটা নদী দুবার ক্রস করেছে, মাহি দুবার ক্রস করেছে, কেটেছে, এই মাহি, এগুলো সব পশ্চিম বাহিনী নদী, মাহি, সবরমতী, নর্মদা, তাপি, এই চারটে নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। কোথায় এসে পড়েছে নাকি এরা গালফ অফ খাম্বাত এই জায়গাতে এরকম ভাবে এসেছে প্রত্যেকটা, মাহি, সবরমতী, নর্মদা আর তাপি। পশ্চিম বাহিনী যদি প্রধান দুটি নদী বলা হয় নর্মদা আর তাপি, এবং নর্মদা রবি বলা হয় ভারতকে দুটি ভাগে ভাগ করছে, নর্মদা ভ্যালি, এবং নর্মদা একটা রিফট ভ্যালি গ্রস্ত উপত্যকার উপর দিয়ে গেছে, কোথা থেকে তৈরি হয়েছে, অমরকন্টক যে পাস প্লেটু আছে, মানে হচ্ছে এটি মহাকাল পর্বতের একটা শৃঙ্গ অমরকন্টক, একদিকে নর্মদা তৈরি হয়েছে আর একদিকে সোন তৈরি হয়েছে, সোন নদীটা। তো অমরকন্টক থেকে নর্মদা বয়ে গেছে কোথায়, একদম গালফ অফ খাম্বাত বা খাম্বাত উপসাগর, বা যেটাকে কাম্বে উপসাগরও বলা হয়। এখানে চারটে নদীর এসেছে, যেটা হচ্ছে মাহি, সবরমতী, নর্মদা আর তাপি, এবং এখানে এসে অ্যাস্টুয়ারি তৈরি করছে, অ্যাস্টুয়ারি মানে এখানে এসে নদীর যে পলি মাটিগুলো এখানে এসে জমা করে এবং এখানে পতিত হয়েছে, মাহি, সবরমতী, নর্মদা, তাপি। আচ্ছা মাহি নদী বললাম দুবার ক্রস করেছে, এবং নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে বয়ে এসছে, উপর দিকে রয়েছে, একদিকে রয়েছে তোমার বিন্ধ্য পর্বতমালা, আর নিচে রয়েছে কি সাতপুরা, এদিকে ধরো মহাকাল, আর এখানে মহাদেব, এরকম তিন চারটা পাহাড় আছে, সাতপুরা, মহাদেব, এই তোমার বিন্ধ্যা, সাতপুরা, মহাদেব, মহাকাল। সাতপুরা হচ্ছে একটা মানে তোমার স্তূপ পর্বত, সাতপুরাকে বলা হয় একটা স্তূপ পর্বত। এই সাতপুরা বিন্ধ্যার মাঝে ওই নর্মদা ভ্যালি, যেটা রিফট ভ্যালি গ্রস্ত উপত্যকার উপর দিয়ে গেছে, সেটা হচ্ছে নর্মদা রিভার, এবং ভারতকে বলা হয় দুটো ভাগে ভাগ করছে, ধরা হয় বিন্ধ্য পর্বতমালাকেও ধরা হয়, আর এই তোমার নর্মদা ভ্যালিকেও ধরা হয়। আচ্ছা এখানে বিন্ধ্য পর্বতের আরেকটা জিনিস বলবো, যে ভারতের বলতো মিডিল পয়েন্ট কোন জায়গাটাকে ধরতো ব্রিটিশরা, জিরো পয়েন্ট বলা হতো। ব্রিটিশদের সময় একটা জায়গা আছে ভারতের, যেটা হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর, এই নাগপুরকে ব্রিটিশরা জিরো পয়েন্ট হিসাবে ধরতো, ঠিক আছে, নাগপুরকে ব্রিটিশরা জিরো পয়েন্ট, এই যে এই জায়গায় ধরো নাগপুর আছে, ঠিক আছে, নাগপুরকে ব্রিটিশরা জিরো পয়েন্ট বলতো। এই নাগপুর শহরটা কিসের জন্য বিখ্যাত, কমলা লেবুর শহর বলা হয়। আচ্ছা ভারতের মশলার বাগান কোন শহরকে বলা হয়, কোন রাজ্যকে বলা হয়, কেরালা, মশলার বাগান কেরালাকে বলা হয়। আচ্ছা কেরালায় তোমার প্রথম ডিজিটাল পঞ্চায়েত চালু হয়েছে, কেরালাতে
প্রথম আরেকটা জিনিস কেরালায় মনে রাখবে, ভারতের লিটারেসি রেট বেশি ছিল 2011, সাক্ষরতার হার বেশি। আর কেরালাকে বললাম ডিজিটাল পঞ্চায়েত। আচ্ছা বলো, পঞ্চায়েত থেকে একটা কোশ্চেন বলছি, পঞ্চায়েত রাজ সিস্টেম এটা প্রথম চালু হয়েছিল ভারতের কোন রাজ্যে? নাগর ডিস্ট্রিক্ট, NAGAUR, নাগর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। কত সাল? না, 1959, 1959 সাল, নাগর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। এটা রিলেটেড একটা কোশ্চেন বললাম। তো এই নাগর ডিস্ট্রিক্ট অফ রাজস্থান কোন কমিটির সুপারিশে কেউ বলবে? বলরায় মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে। এটা প্রথমে 3 স্তরীয় ছিল, তারপর এটা দ্বিস্তরীয় হয়ে গেল যখন সেই ভারতের গভর্নমেন্টটা চেঞ্জ হলো। কেমন চেঞ্জ হলো? যেমন ধরো তোমার ওই জনতা গভর্নমেন্ট প্রথম এসেছিল কখন? ভারতীয় জনতা পার্টি প্রথম সরকার কখন এসেছিল? 1977 সাল। প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? মোরারজি দেসাই, যে প্রথম ওই ইয়ে পুরস্কারটা পেয়েছিল। না, মোরারজি দেসাই প্রথম ওই পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার যেটা নিশানি পাকিস্তান, পাকিস্তানে যেটা ভারত রত্ন বলা হয়, আমাদেরও ভারত রত্ন পেয়েছে, কিন্তু পাকিস্তানে যেটা ভারত রত্ন নিশানি পাকিস্তান বলা হয়, এই পুরস্কারটা পেয়েছিল। এবং তিনি ছিলেন জনতা গভর্নমেন্টের প্রথম প্রধানমন্ত্রী। 1977 সালে কংগ্রেস চেঞ্জ হয়েছিল যখন ওই ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করেছিল, ইন্টারনাল এমার্জেন্সি। ইন্দিরা গান্ধী সেই সময় আর সামলাতে পারেন, সেই সময় হেরে যায়, এবং তারপর জনতা গভর্নমেন্ট 3 বছরের জন্য এসেছিল। প্রথম ছিল মোরারজি দেসাই, আর ছিল চৌধুরী চরণ সিং, 2 বছর প্রধানমন্ত্রী। তারপর 1980 সালে আবার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়, তখন কংগ্রেস আসে এবং আবার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয় 1980 থেকে 84। তারপর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিল 84 থেকে তোমার 89 এই সময়টা। তারপর ছিল তোমার ওই কি নাম, PV নরসিংহ রাও, যার সময় তোমার ওই LPG মডেলটা চালু হলো। একটু গল্পের মতো করে জিনিসগুলো মনে রাখতে হবে, আমরা ইকোনমিক্স এর ওই জায়গাটা একবার পড়াবো আর, যেটা হচ্ছে তোমার ওই 5 ইয়ার্স প্ল্যানের সাথে পরপর যে ঘটনাগুলো ঘটছে, ইকোনমিক্স, পলিটিক্যাল সিচুয়েশন অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে তোমার খুব কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। যে 5 ইয়ার্স প্ল্যান, তার সাথে তোমার ভারতের পলিটিক্যাল সিস্টেমটা কিভাবে চেঞ্জেস হয়েছে, কিভাবে ডেভেলপমেন্ট ডে বাই ডে হয়েছে, এই ঘটনাগুলো পরপর জানাটা খুব দরকার। ঠিক আছে, দেখো তাহলে এই যে পয়েন্ট গুলো বললাম, প্রত্যেকটা রাজ্যের সাথে সীমানা তোমরা যদি লিখনি লিখে নেবে বাড়িতে গিয়ে। আর ফিজিওগ্রাফিটা পরের দিন আমরা ওই হিমালয়ের পার্টটা শুরু করব, যে হিমালয়ের ওই জায়গাটা শুধু বলে দেবো যে ফিজিওগ্রাফিটা কিভাবে হচ্ছে, মানে ভূপ্রকৃতিগত আলোচনা। আর রিভারটা তারপরে হবে। দেখো ভারতের যদি পাহাড় পর্বতের দিকে দেখো, দক্ষিণ ভারতে অনেক পাহাড় আছে, তার মধ্যে ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটটা সব থেকে বিখ্যাত। এখানে অনেক পাহাড় আছে, সেগুলো ছোট ছোট আছে, তোমাদের কিছু ম্যাপ আমি প্রোভাইড করবো। হিমালয়টা পরের দিনে বোঝাবো, কারণ ওটা এখন সময় লাগবে অনেকটা। ঠিক আছে, আচ্ছা কয়েকটা ছোট ছোট কোশ্চেন বলছি, বলো। আচ্ছা, বিধানসভা পরিষদ কটা রাজ্যের মধ্যে আছে? 6টা রাজ্যের মধ্যে আছে। আচ্ছা, আমাদের ন্যাশনাল এমব্লেম, জাতীয় প্রতীক কি ভারতের? জাতীয় প্রতীক, প্রতীক ওটা তো বাণী। কি আছে ছবিটা? হ্যাঁ, ওটা কিসের ছবি? হাতি নয়, লায়ন। লায়ন মানে সিংহ, 4টে সিংহ আছে। 4 লায়ন ফিগার, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এটা কে সেট আপ করেছিল? সম্রাট অশোক। সারনাথ, সারনাথে আছে। এটা সম্রাট অশোক বানিয়েছিল। সম্রাট অশোকের, অশোক কোন বংশের রাজা ছিল জানো? মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। আচ্ছা, অশোকের শিলালিপি এগুলোকে পাঠোদ্ধার করেছিল কত সালে? 1823। আচ্ছা, জেমস প্রিন্সেপ করেছিল। বলো, অশোক জীবনে একটি যুদ্ধ করেছিল কিনা সারা জীবনে? কত সালে? 261। আচ্ছা, সম্রাট অশোক যখন সিংহাসনে বসে তার 99 ব্রাদার্স কে মেরে সিংহাসনে বসেছিল, এই জন্য কি বলা হয়? ওকে চন্ডাশোক বলা হয়। সম্রাট অশোকের অনেকগুলো নাম আছে, যেমন ধরো দেবনাম প্রিয়,
প্রিয়দর্শী, ঠিক আছে। তারপর তোমার ওই যে অশোক, অশোক কথার অর্থ কি? উইদাউট সরো, দুঃখ নেই যার জীবনে কোনো, ঠিক আছে। তো কলিঙ্গ যুদ্ধের পর ওর মনে হয়েছিল যে এরকম যে প্রজাদের তোমার এত মানে হ্যাঁ, প্রজাদের প্রচুর প্রচুর প্রজা মারা যায়, রক্তের বন্যা বয়ে গেছিল পুরো বলা ছিল। তখন সেটা দেখে পরে ও প্রতিজ্ঞা করেছিল যে আর জীবনে যুদ্ধ করবে না। চতুর্থ নয়, তৃতীয়। দ্বিতীয়টা কাল আছে, চতুর্থটা হচ্ছে কনিষ্ক। কোথায় হয়েছিল? কাশ্মীরে হয়েছিল। সভাকবি ইয়ে কে ছিল চেয়ারম্যান? বসুমিত্র। আর এখানে অশ্বঘোষ তো তোমার কার রাজসভায় ছিল মেনলি? অশ্বঘোষ একটা বই লিখেছিল, কি নাম বলো তো? বুদ্ধচরিত। বুদ্ধচরিত। হর্ষচরিত বইটি কার লেখা? বানভট্টের লেখা। বানভট্ট কার সভাকবি ছিল? হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের কয়েকটি বইয়ের নাম বলো। নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা, এই তিনটি বই। ঠিক আছে, আমরা এনসিয়েন্ট হিস্ট্রি পড়বো পরে, একটু গল্প হতে হতে চলে এলো, তো যাবে এগুলো, কিছু করার নেই। অত রুটিন মেনে কি পড়বে? টপিক গুলো ক্লিয়ার করতে হবে, তার সাথে সাথে এরকম কিছু আলোচনা লাগবে। আর তোমাদের যে ইডিয়মস গুলো পাঠিয়েছিলাম, পড়েছো? কতগুলো পড়েছো ইডিয়মস? কয়েকটা বলে দিচ্ছি দেখো, আমি আগের দিনও বলেছিলাম ইডিয়মসটা পড়তে হবে। মানে তোমার যে কোনো খাতায় লিখো, লিখে লিখে পড়ো, ঠিক আছে? বেশি কঠিন কিছু নয়, খাতায় লিখে লিখে পড়ো। খাতায় লিখে লিখে পড়ো, যে 40-42টা ইডিয়মস দেওয়া আছে না, এগুলো খুব ইম্পর্টেন্ট ইডিয়মস, এগুলোকে একটাও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তোমার পিডিএফটা দিয়েছিলাম, দেখবে গ্রুপে, না পেলে আমাকে বলবে। প্রত্যেকটা ইডিয়মস পড়তে হবে। অ্যাট দ্য 11th আওয়ার, লাস্ট মোমেন্ট, অপশন চয়েস, মানে আর কোনো চয়েস নেই, নো অল্টারনেট চয়েস। পুজোতে জামা কিনতে গেছে, একটি আছে, ঠিক আছে। তারপর ধরো বলা হলো নাল এন্ড ভয়েড, আগের দিন বলছিলাম, নাল এন্ড ভয়েড মানে হচ্ছে কোনো কিছু বাতিল করে দেওয়া। অ্যাট ওয়ান সুইট সেন্ট, কারো হতভম্ব হয়ে যাওয়া, মানে পারপ্লেক্সড হয়ে যাওয়া, যে এই সিচুয়েশনে কি করবে। টার্ন অন দ্য ডিফ ইয়ার, ডিফ ইয়ার মানে কি? তোমার ধরো যে কানটা তুমি শুনতে পাচ্ছ না, সেটা কাউকে বাড়িয়ে দিচ্ছ, মানে ইগনোর করছে, ইগনোর সামওয়ান, টার্ন অন এ ডিফ ইয়ার। তারপর যদি বলা হয় ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, এগুলো বলেছিলাম একবার, দেখবে আগের দিন। আচ্ছা বলো, ওয়াইল্ড গুজ চেস, ওয়াইল্ড গুজ চেস, ওয়াইল্ড গুজ চেস মানে হচ্ছে ফিউটাইল এফর্ট, কোনো ব্যর্থ চেষ্টা করা বারবার। তারপর বলো ফ্লগিং এ ডেড হর্স, একই ধরনের মিনিং, ফিউটাইল এফর্ট, ব্যর্থ প্রচেষ্টা করা। অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স, কমপ্লিট ডিসঅর্ডার, হ্যাপাজার্ডলি, অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স। তারপর বলো রিড বিটুইন দ্য লাইন্স, রিড বিটুইন দ্য লাইন্স মানে অ্যাকচুয়ালি হিডেন মিনিংটা আন্ডারস্ট্যান্ড করা, কিছু আন্ডারস্ট্যান্ড মিনিং আছে, ইনার মিনিং, সেটাকে বোঝা। আচ্ছা এগুলো একটু পড়ে আসো। বোল্ড ফ্রম দ্য ব্লু, আনএক্সপেক্টেড কিছু হয়, মেঘ না চাইতে বৃষ্টি, সেটা হচ্ছে বোল্ড ফ্রম দ্য ব্লু। ফ্রম হেভেন টু আর্থ, কিক দ্য বাকেট, বার্ন দ্য মিডনাইট অয়েল, এগুলো খুব কমন ইডিয়মস, এগুলো পরের দিন অবশ্যই মুখস্থ করে এসে আলোচনা করবো আমরা, ঠিক আছে? তার সাথে নতুন করাতে হবে। ঠিক আছে, আজকে এই বুদ্ধি থাকলো।